সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1298তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ সোহেলের জীবনের শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো আতঙ্কিত এক ভয়ঙ্কর বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 1000 বছর বয়সী পরীকে 1000 বছর বয়সী পরীকে বটগাছে বন্দি করে রাখে এক তান্ত্রিক। দেখেন, আমি শুনেছিলাম যে জিন বা পরীদেরকে বোতলে বন্দি করা হয়, কিন্তু কখনো শুনিনি যে কোনো বট গাছে বন্দি করতে। আমাদের এই সমাজে যত গাছ আছে তার চেয়ে এই গাছগুলোর মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়ে থাকে, সবচেয়ে বেশি দিন পর্যন্ত বেঁচে থাকে সম্ভবত বট গাছ। আর এই বট গাছের মধ্যে একটা পরীকে প্রায় 1000 বছর ধরে বন্দি করে রাখে। আমার বিশ্বাস করেন, গল্পটা পড়ার পরে ভয়ে যেন আমি একলা ঘরে থাকতে পারছি না, ঠিক এমন পরিস্থিতি হয়ে গেল। চরম ভয়ঙ্কর রকমের ভৌতিক বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই সোহেলের জীবনের ভয়ঙ্কর বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনুন এবং গল্প শেষে সোহেল ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই, আমার কোনো বোন নেই। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে, বরিশাল শহর থেকে মেলা দূরে নদী ঘেঁষা কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন চাকরিজীবী। আমার বাবা বরিশাল শহরে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে, খুবই অল্প টাকা বেতন পেত এবং তা দিয়ে আমাদের পরিবারটা খুব দুঃখ কষ্টের মাঝেই কাটত। ছোটোবেলা থেকে আমি খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করার কোনো সুযোগ পাইনি, খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি। যেরকম পড়াশোনা করেছি তা দিয়ে হয়তো নিজের নামটা কোনো রকম লিখতে পারি। আমার বড় যে 2 ভাইয়া আছে এরা মোটামুটি আমার থেকে একটু ভালো পড়াশোনা করছে, আমি করতে পারিনি। তার কারণ কিন্তু আমার পরিবার নয়, এমন নয় যে আমার পরিবার আমাকে টাকা দেয়নি। মূলত কারণ হচ্ছে আমি পড়াশোনার প্রতি কোনো মনোযোগী ছিলাম না। আমাকে যখন স্কুলে ভর্তি করায় আমি তখন থেকে প্রচণ্ড রকমের দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম। এতই দুষ্টামি করতাম যে আমার কষ্টে আমার মা মাঝে মাঝে আমাদের বাড়ি থেকে রাগ করে নানু বাড়িতে চলে যেত এবং প্রতিদিনে আমার নামে 2-1টা দরবার কারবার গ্রামে আমাদের বাড়িতে আসতেই থাকতো। যাই হোক, এই হচ্ছে আমার জীবনের ঘটনা, আমার জীবনের শৈশবের কাহিনী। কিন্তু আমার জীবনে যখন থেকে এই ধরনের ঘটনাগুলো শুরু হয় আমি তখন থেকেই বলি, আমাদের গ্রামটা সমাজের 8-10টা গ্রামের মতো ছিল না। আমাদের গ্রামটা খুবই ভয়ঙ্কর একটা গ্রাম ছিল। আর ভয়ঙ্কর গ্রাম হওয়ার কারণ হচ্ছে আমাদের গ্রামটা একটা খালের পাড়ে ছিল। খাল বলতে এর একটা নদী ছিল, নদীর পাড়ে ছিল এবং আমাদের গ্রামটার আশেপাশে তেমন কোনো গ্রাম ছিল না। একেবারে চারপাশে খোলা বসতি এবং খোলা ওই বসতি ফসলি মাঠ, তারই মাঝখানে আমাদের ওই গ্রামটা। গ্রামের এক পাশে হচ্ছে নদী ঘেরা ছিল, আরেক পাশে হচ্ছে বন ছিল, কিছুটা বনের মতো ছিল, আর 2 পাশটাতে হচ্ছে মানুষের ফসলি জমি ছিল। আমাদের গ্রামটা একেবারে ছবির মতোই সুন্দর একটা গ্রাম ছিল। এই গ্রামে জন্মাইছিলাম এবং জন্মের পর থেকে এই গ্রামেই বড় হচ্ছে। গ্রামের মাটি, মানুষ আর গ্রামের ভালোবাসায় আমি বড় হতে থাকি। গ্রামের প্রতিটা মানুষের সাথে আমার দুষ্টমিপূর্ণ সম্পর্ক ছিল। আমাদের গ্রামে মানুষের বসতি ছিল একেবারেই কম। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে কম মানুষ সম্ভবত আমাদের গ্রামেই বসবাস করে এবং সবাই মিলে মোটামুটি সুখে দুঃখে পারস্পরিক এক মধুর ভালোবাসামুখ সম্পর্ক ছিল। আমাদের গ্রামে আসতে হলে আপনাকে নদী পার হয়ে আসতে হবে, স্পিড বোর্ডে করে আমাদের গ্রামে আসতে হয় এবং আমাদের গ্রামে আপনি আসতে হলে স্পিড বোর্ডে আসতে হবে, এছাড়া অন্য কোনোভাবে আমাদের গ্রামে আসার কোনো সুযোগ নেই। এজন্য বন্যার সময় আমাদের গ্রামে মাঝে মাঝে ডাকাতি হতো, যার জন্য যখন বন্যার সময় আসতো তখন আমাদের গ্রামের সব মানুষগুলো জেগে থাকতো, গ্রামের চারপাশে লাঠি সোটা নিয়ে গ্রাম পাহারা দিত। আমাদের গ্রামের সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে কালী মন্দির, কালী বাড়ি বলে অথবা অনেকেই কালী মন্দির বলে। এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে প্রায় অনেকটাই দূরে, আমাদের গ্রামের ভিতরেই পড়ছে, কিন্তু আমাদের গ্রাম থেকে অনেকটা দূরে একটা মন্দির আছে। ওই মন্দিরটাকে সবাই কালী মন্দির বলতো, মানে ওই বাড়িটাই ছিল কালীবাড়ি এবং কালীবাড়ি থেকে এটা কালী মন্দিরে, মানে ওখানে মন্দির নির্মাণ করা হয়, এরপরে কালী মন্দির বলা হয়।
ওই বাড়ির মধ্যে কোনো মানুষজন থাকে না। এটা হচ্ছে একেবারে ভয়ঙ্কর নিস্তব্ধ একটা বাড়ি। গুরুজনদের মুখে শুনেছিলাম একটা সময় নাকি ওখানে হিন্দু ধর্মের মানুষরা বসবাস করত, হিন্দু ধর্মের মন্দির, এবং সেখানে হিন্দু ধর্মের মানুষরা বসবাস করতো, কিন্তু তারা কোনো এক কারণে গ্রাম ছেড়ে সবাই চলে যায়। ওই গ্রামে এখন আর কোনো হিন্দু মানুষ নাই, মানে ওই এলাকায় আর কোনো হিন্দু মানুষ নাই, তবে পড়ে আছে হিন্দুদের একটা বিশাল মন্দির। এবং ওই মন্দিরের মাঝখানে, মানে মন্দিরটা অনেক বড়, এবং মন্দিরের মাঝখানে একটা মানে অলৌকিকভাবে, একটা ভয়ঙ্করভাবেই হচ্ছে একটা বট বৃক্ষ হয়, বটগাছ হয়। এবং বটগাছটা হওয়ার পরে এই বটগাছটা পুরো মন্দিরটাকে তার শাখা প্রশাখা দিয়ে এমনভাবে আঁকড়ে ধরে আছে, বটগাছের নিচে কোনো মানুষ বা ওই মন্দিরের সামনে কোনো মানুষ যদি দিনের বেলায় যায় তো ভয়ে আঁতকে উঠবে, চিৎকার করে ওখান থেকে পালিয়ে চলে আসবে। এত ভয়ানক একটা অবস্থা। দিনে দুপুরবেলা ওখানে গেলে শরীর চমচম করে, ভয় লাগতে থাকে। গ্রামের কোনো মানুষ ওই মন্দিরের আশেপাশে যায় না, গ্রামের কোনো মানুষ ওই কালীবাড়ির দিকে যায় না। আর ওই কালী বাড়িটাই একটা ভৌতিক বাড়ি হিসাবে আমাদের এলাকার মানুষের কাছে পরিচিত। কেউ মরে গেলেও, ধরেন গ্রামে কোনো চুরি হয়েছে, চোরকে আমরা দৌড়ানি দিলাম এবং চোর গিয়ে কালী বাড়ির মধ্যে ঢুকছে, এরপরে চোরকে কেউ আর ধরতে চায় না। সবাই বলে চোর যদি কালীবাড়িতে ঢুকে থাকে তাহলে চোর এখান থেকে মৃত বের হবে, কারণ কালীবাড়িতে কোনো মানুষ যদি একবার ঢুকে তো সে জীবিত বের হয় না। এটা হচ্ছে আমাদের গ্রামের মানুষদের কথা। গ্রামের সমস্ত মানুষ ঠিক এটাই মনে করে, এবং এরকম করে সময়গুলো কাটতেছে। দেখা যায় কালীবাড়িটা মানে ওখানে প্রচুর ফলের বাগান আছে, যেমন আমের বাগান, কাঁঠালের বাগান, লিচুর বাগান, এরকম প্রচুর ফলের বাগান আছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের গ্রামের বা আশেপাশে এলাকার কোনো মানুষ ভুলেও ওই কালীবাড়ির ফল আনতে যায় না, মানে কালীবাড়ির দিকে যায় না, কারণ ওখানে কখনোই কেউ যায় না, কারণ সবাই জানে ওখানে ফলের জন্য গেলে জীবন হারাতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই কালীবাড়ির পাশ দিয়ে কোনো মানুষ যদি হেঁটে যেত রাতের বেলায়, তাহলে ওই কালীবাড়ির ভিতর থেকে, ওই বটগাছটার ওখান থেকে, মানে কালী মন্দিরের ওখান থেকে এক ধরনের একটা কান্নার শব্দ পাওয়া যেত। একটা কুমারী মেয়ে, একটা যুবতী মেয়ে বিলাপ করে কানলে যেরকম একটা শব্দ হয় না, ঠিক এই রকম একটা শব্দ পথচারীরা শুনতে পেত। পথচারীরা রাস্তা পারাপার করার সময় বা এই দিক দিয়ে যাওয়ার সময় অনেকেই এই ঘটনার সাক্ষী। অনেকেই বলে তারা দেখতে পায় মাঝে মাঝে বট বৃক্ষের উপরে, মানে ওই বট গাছের উপরে সাদা কাপড় পরিহিত কোনো এক মেয়ে বসে আছে, কোনো এক মেয়ে বসে আছে এবং তার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে। জল জল চোখে সে রাস্তার দিকে তাকিয়ে থাকতো এবং রাস্তা দিয়ে চলাচল করা মানুষের কাছে সাহায্য চাইতো, বিলাপ করে কাঁদতো। এবং কান্নার সুরটা এমন ছিল যে মানুষটা হয় বছরের পর বছর ওখানে বন্দি আছে, খুব আতঙ্কে, কষ্টে, যন্ত্রণায় সে কান্না করতো। তো সবাই তখন বিষয়টা নিয়ে খুব আতঙ্কিত, এবং ওই কালী মন্দিরের দিকে কেউ ভুলেও যায় না। আমি যেহেতু গ্রামের সবচেয়ে দুষ্ট প্রকৃতির ছেলে ছিলাম, আমার বয়স তখন প্রায় 16 থেকে 17 বছরের কাছাকাছি। সেই সময় আপনার আম, কাঁঠাল এবং লিচুর সৃজন ছিল, মানে কিছুটা এই সময়টার মতো। তো দেখা গেলো আমি কিন্তু আবার লিচু খুব পছন্দ করতাম, মানে আম কাঁঠালের চেয়েও লিচুটা আমার খুব পছন্দের ছিল। তো কালীবাড়ির ওখানে অনেক লিচুর বাগান আছে আমি জানি। যদি আমরা মাঝে মাঝে আগে দিনের বেলায় যাইতাম, মানে দিনে দুপুরে পাড়ার 8 জন 10 জন মিলে আমরা যাইতাম, ওখান থেকে আমরা লিচু পেরে আনতাম বা লিচু খাইতাম। এর মাঝে আমাদের এলাকার এক ছেলেকে লিচু গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, লিচু গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এবং ফেলে দেওয়ার ঠিক 2 দিনের মাথায় ছেলেটা মারা যায়, এবং খুবই আতঙ্কিতভাবে মারা যায়। ছেলেটা যেদিন মারা যায় আমাদের গ্রামে, আমাদের পুরো গ্রাম তখন একেবারে মানে এমন একটা অবস্থা হয়েছে ঠিক বলার মতো না। মানে ওই ছেলের চেহারাটা খুব ভয়ঙ্কর হয়ে যায় মৃত্যুর পরে। তো এই দৃশ্য দেখার পরে এরপরে আর ওই কালীবাড়ির দিকে কেউ আর যায় না। তবে আমার লিচু খাওয়ার লোভটা আমি তখন সামলাইতে পারলাম না, যে আমাকে লিচু খাইতেই হবে, এবং লিচু খেতে হলে আমাকে কালীবাড়িতে যেতে হবে। কিন্তু কালীবাড়ি তো ভৌতিক বাড়ি, আমি যাব কিভাবে? এবার আমি কী করলাম, দিনের বেলায় মাঝে মাঝে যাইতাম, মানে দিনে দুপুরে। আমি অনেকেই বলতাম যাবে কিনা, আমাদের পাড়ার অনেক ছেলে পেলে আছে, বাট ওরা যাইতো না। ওরা সবাই বলতো না, ওখানে গেলে লিচু খেতে হলে প্রাণ হারাতে হবে, সুতরাং আমরা ওখানে যাব না। আমি যতই বলতাম, যতই বুঝাইতাম, আমার এলাকার কোনো ছেলেকে আমি ওই কালী মন্দিরের পাশে, কালী মন্দিরের ভিতরে যাওয়ার জন্য রাজি করাতে পারতাম না। একটা পর্যায়ে আমি তখন নিজেই সিদ্ধান্ত নিলাম যে আমি কালী মন্দিরের ওখানে যাব। একদিন প্রথমে দুপুরবেলা আমি কালী মন্দিরের ওখানে যাই, এবং ভিতরটায় যখন আমি ঢুকি, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে এমন ভয় আমার লাগতেছিল, কারণ যেখানে মানুষ থাকে না ওখানে পশু পাখিরা বসবাস করে। কালী মন্দিরের ওখানে প্রচুর পরিমাণে পাখিদের বসবাস, এবং আমার নিজের চোখে, এটা তো পাহাড়ি এলাকা নয়, এরপর আমি ওখানে টিয়া, তারপরে বিভিন্ন ধরনের জাতীয় পাখিগুলো দেখতে পেতাম।
এবং এত পাখি ছিল ওখানে, কারণ পাখিদের খাবার খুব সস্তা ছিল ওই জায়গায়। দেখা যায় তারা আবার মানে একদম হচ্ছে আম, কাঁঠাল, লিচু থেকে শুরু করে পেয়ারা বা অন্য অন্য যে ফলগুলো আছে এগুলো খুব সহজে ওখান থেকে পেয়ে যেত, কারণ এই ফলগুলো কোনো মানুষে খেত না বা কোনো মানুষ ওখানে যেতও না। যার জন্য দেখা যায় যে এই কালীবাড়িটা একটা পশু পাখির অভয়ারণ্য হয়ে ওঠে। তো আমি যখন ঢুকছিলাম পাখিরা প্রচুর ডাকাডাকি করতেছে, মানে চারদিক থেকে পাখিরা প্রচণ্ড রকমের শব্দ করতেছে। বিকট ওই পাখির শব্দে মনে হয় মানে শরীরের মানে লাইক হচ্ছে আটকে যাওয়ার মতো অবস্থা, খুবই ভয়ানক একটা পরিস্থিতি। আমি তখন আস্তে আস্তে করে এই মন্দিরের ভিতরে যাই এবং মন্দিরের পাশে যাওয়ার পরে আমি তখন লিচু বাগান থেকে অনেকগুলো লিচু পারি। লুঙ্গি করে যাই, লুঙ্গি পরে যাই, লুঙ্গির ভিতরে অনেকগুলো লিচু নিয়ে আমি তখন ওই কালীবাড়ি থেকে ফিরে আসি। আসার পরে মা তখন আমাকে বলে, তুই লিচু পাইলি কোথায়? আমি আর ভুলেও কালীবাড়ির কথা বলি না, কারণ কালীবাড়ি থেকে লিচু আনছি এটা জানলে তো মা আমাকে বকা দেবে। এমন করে 1 দিন 2 দিন 3 দিন করে যেতে যেতে একদিন দুপুরবেলা যেটা ঘটলো আমার সাথে, আমি কালীবাড়ির মানে আপনার যেই লিচু গাছ আছে লিচু গাছ থেকে লিচু পাড়তেছিলাম, এমন সময়ে আমি কালী মন্দিরটার দিকে তাকাই দেখলাম কি যে কালী মন্দিরের ভিতরে, ঠিক কালী মন্দিরটার ভিতরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার গায়ে সাদা পোশাক পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো। তো বাতাস আসতেছে আবার ওই দিক থেকে প্রচণ্ড বাতাসে মেয়ের চুলগুলো নড়তেছে, এবং এটা আমি স্পষ্ট দেখেছি, রাতের বেলায় নয় দিনের বেলায়। তো দেখার পরও আমি খুব ভয় পাই নাই কিন্তু, কারণ আমার ভিতরের সাহসটা অনেক বেশি ছিল। আমি দেখার পরেও ভয় পাই নাই, ভয় না পেয়ে আমি লিচু পাড়তেছি, কারণ আমি তো জানি আমি ভূতের বাড়িতে এসে ভূত দেখেছি, এতে ভয় পাওয়ার কি আছে। আমি তো জানি কালী মন্দিরে এইসব জিনিসটা থাকেই, সুতরাং এটা নিয়ে আমার আতঙ্ক হওয়ার বা ভয় পাওয়ার কোনো কিছুই নেই। আমি তখন 1-2টা করে লিচু চিটতেছি আর চোখে কান চোখে আমি বারবার ওই জানালার দিকে তাকাচ্ছি। যতবার জানালার দিকে তাকাচ্ছি আমি দেখতে পাই যে জানালার ওই সামনে মেয়েটা দাঁড়িয়ে আছে। এবং কিছুক্ষণ পরে আপনার এই মানে লিচু পাড়তেছি, ঠিক এরই কিছুক্ষণ পরে হঠাৎ করে আবার জানালার দিকে তাকায় দেখতেছি জানালা বন্ধ। মানে বাতাসে তো কখনো জানালা বন্ধ হয় না, এটা ভিতর থেকে বন্ধ করে দেওয়া। এবং এই জানালাটা ছিল কাঠের একটা জানালা, মানে কাঠের জানালা। এরপর আমি ওখানে লিচু পাড়তেছি এবং কিছুক্ষণ পরেই আমি ওই মন্দিরের ভিতর থেকে, মানে ওই রুমটার ভিতর থেকে কান্নার শব্দ শুনতে পাচ্ছি, এবং খুব ক্লিয়ারলি আমার কানে কান্নার শব্দটা আসতেছে। এটা শুনতেছি, মনে মনে চিন্তা করতেছি কী ব্যাপার, এরকম করে কাঁদতেছে কেন, এবং কান্নার শব্দটা সময় যত যাচ্ছে তত বিকট আকার ধারণ করতেছে। একটু করে সাউন্ডটা প্রচুর পরিমাণে বাড়তেছে, দিনই দুপুরবেলা। পরে চিন্তা করলাম আবার কি হয়ে যায় না হয়ে যায়, আজকে না হয়ে চলে যাই। এরপরে চলে আসলাম, কিন্তু বাড়িতে আসার পরে বাড়ির পাশে বসে বসে চিন্তা করতেছি এটা কি হতে পারে। আমি তো নিজের চোখেই দেখলাম যে ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তাহলে তোর অবশ্যই একটা মেয়ে, আর কান্না করলো, আমি তার কান্নার শব্দও শুনলাম, এবং সে জানালা লাগিয়ে দিল সেটাও আমি দেখলাম। তাহলে তোর একটা মানুষ বা কোনো একটা মেয়ে, আর এই মেয়েটা ওই ঘরের ভিতরে কি করে? মানে আমার ভিতর তখন কেন জানি মনে হলো যে আমাদের এলাকাটি একটু অন্যরকম এলাকা, মানে ডাকাতি, চিন্তায়, রাহাজানি, চুরি এগুলো একটু বেশি হইতো আর কি। তা আমার কাছে মনে হলো যে মনে হয় কেউ না কেউ কোনো মেয়েকে ওই ঘরের ভিতর আটকায় রাখছে। যেহেতু এটা ভৌতিক বাড়ি, কালী বাড়ি, ওই বাড়ির দিকে কেউ যায় না, এবং কেউ না যাওয়ার কারণে মানুষের ওই ভৌতিক জিনিসটাকে পুঁজি করে ওই বাড়ির মধ্যে কেউ না কেউ কাউকে মনে হয় লুকায় রাখছে, কোনো মেয়েকে। হয় না এরকম হয়েছে, কাউকে লুকায় তারপর মুক্তিপণ দাবি করে। আমি মনে করলাম যে এরকমটা হতে পারে, মানে এইটা আমার চিন্তা ভাবনা ছিল। পরে মাঝে মাঝে ভাবতেছি যে আমি কি ওই বাড়ির ভিতরে যাব, মানে মন্দিরের ভিতরে ঢুকবো। আদৌ মন্দিরের ভিতরে কিন্তু কোনো নাই, আপনার কোনো প্রতিমা নাই, মানে হিন্দুদের কোনো কিছুই নেই, জাস্ট মন্দিরটা পড়ে আছে। এবং মন্দিরের ভিতরে বিশাল একটা বটগাছের শাখাগুলো পুরো মন্দিরটাকে জড়িয়ে ধরে আছে, এমন একটা অবস্থা। এর 2 দিন পরে আমি আবারও কালীবাড়ির ওই দিকে গেলাম। তখন লিচু প্রায় শেষের দিকে। আমি 2টা কাঁঠাল নিয়েছি, এবং 2টা কাঁঠাল নিয়ে যখন কালীবাড়ি থেকে বেরিয়ে আসতেছি তখন আমাকে পিছন থেকে ডাকতেছে, ওই ঘরটা থেকে ডাকতেছে, সোহেল, ও সোহেল। 2টা ডাক আমাকে দিল। 2টা ডাক দেওয়ার পরে আমি জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলাম, কি ব্যাপার, কে ডাকে? পিছন ফিরে দেখি কেউই নেই, এবং আমার কাছে মনে হলো যে ঘরটা আমি দেখেছিলাম ওই ঘরের ভিতর থেকে আমাকে ডাকতেছে, আমি 2টা কাঁঠালকে তখন ওই জায়গায় রেখে দিলাম, মাটিতে রাখার পরে আমি তখন আস্তে আস্তে করে ওই ঘরের দিকে হাঁটতে শুরু করলাম। 1 পা 2 পা করে আস্তে আস্তে আমি ঠিক ঘরের কাছাকাছি আসলাম, এবং আসার পরে মন্দিরের গেটে যখন আসলাম, এসে দেখলাম যে মন্দিরের গেটের মধ্যে বিশাল একটা তালা ঝুলানো, অনেক বড় একটা তালা ঝুলানো, এবং এই তালাটা এরকম একটা তালা যেটা মরিচা ধরে গেছে, এবং দেখে মনে হয় যে কয়েক বছর এই তালাটা খোলা হয় না।
একেবারে মূর্ছা ধরে আছে, এটা চাবি দিয়েও খোলা যাবে না এমন একটা অবস্থা। আমি তখন এটা দরজার সামনে দাঁড়ালাম, দাঁড়িয়ে বলতেছি, কেউ আছেন ভিতরে? ভিতরে কি কেউ আছেন? কয়েকটা বার ডাক দিলাম, কিন্তু ভিতর থেকে কোনো শব্দ আসতেছে না। এরপর যে আমি তখন আবারও সেই ঘরের দরজা থেকে বেরিয়ে চলে আসতেছি আমার বাড়ির দিকে যাব। ঠিক ওই মন্দিরের কোণায় আসার পরে আমি আবারও ভিতর থেকে একইভাবে কান্নার শব্দ শুনতে পাচ্ছি। মানে ভিতর থেকে বিলাপ করে, একেবারে গলা ভেঙে বিলাপ করে কোনো একটা মেয়ে কান্না করতেছে। আমি ওই জায়গা থেকে আবারও ফিরে এই জায়গাটার মধ্যে আসলাম, মানে এটার সামনে আসলাম, দরজার সামনে, মন্দিরের সামনে এসে এবার জোরে জোরে বলতেছি, কেউ কি আছেন? কেউ কি আছেন? কয়েকটা ডাক দেওয়ার পরে সম্ভবত রাস্তা দিয়ে কোনো এক লোক যাচ্ছে, এরকম হতে পারে, এবং ইনি তখন কালী মন্দিরের দিকে ঢুকছে। মানে আমার শব্দ শুনে বা মানুষের কথা শুনে ঢুকে দেখে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার বলে, এই সোহেল তুই এখানে কি করিস? তখন দেখলাম যে এটা আমাদের পাড়ারই এক কাকা। আমার হাতে তখন কাঁঠাল ছিল, বলে, কাঁঠাল নিয়ে তুই এর কাঁঠালের জন্য আসছিস? আমি বললাম জি। পরে আমার বলে, যা এখান থেকে আর কখনোই বাড়িতে আসবি না। এটা বলার পর আমি তখন ওখান থেকে বেরিয়ে চলে আসছি, মানে এই জায়গাটা থেকে আমি বেরিয়ে গেছি। বিষয়টা আপনি খুব খেয়াল করে শুনবেন। এবং এরপরে আমি বাড়িতে চলে গেছি, আমার কোনো কিছু বললো না। পরের দিন আপনার আনুমানিক সকাল আপনার 7টা সাড়ে 7টার দিকে আমি আমাদের বাড়ির সামনে বসে আছি রাস্তার মধ্যে, এবং ওই সময় ওই যে কাকা আমার গতকালকে দুপুরবেলা ওইখানে ডাক দিছিল ওই বাড়ি থেকে চলে আসার জন্য, ওই কাকা দিকে সাইকেল দিয়ে কই জানি যাইতেছে, ঠিক আমার সামনে আসার পরে সাইকেলের চেনটা পড়ে গেছে, ওই যে মানে প্যাডেলের যে সাইকেল চেন পড়ে গেছে। পরে আমার বলে যে, সোহেল একটু এদিকে আসতো, চেনটা উঠিয়ে দে। আমি একটা দাওয়াতে রওনা দিলাম, আর চেনটা উঠেলে আমার হাত কালি হয়ে যাবে, চেনের মধ্যে কালি থাকে, কালি লেগে যাবে, চেনটা একটু উঠিয়ে দে। পরে আমার কাছে আসছে, আসার পরে চেনটা উঠিয়ে দিতেছি। পরে আমি বললাম যে, কী ব্যাপার কাকা? মানে আবার আমি ভয় পাইতেছি যে উনি আমার মাকে বলে দেয় কিনা, কেন আমার মাকে বলে দিলে তো আমার মা আমাকে বকা দিবে, আমি মন্দিরে গেছে আমাকে গালাগালি করবে। তা আমি আবার কী করলাম, চেনটা আবার ওইখানে আরেকটা কথা, গতকালকে রাতে কিন্তু মা আমার উপর অনেক গম্ভীর ছিল, আমার সাথে কথা বলে না, একটু রাগ ভাবছিলাম, ভাবলাম উনি বলে দিল কিনা। তো চেনটা উঠাইতে স্যার আমি বলতেছি যে, কাকা আপনি কি মায়ের বলে দিচ্ছেন যে আমি মন্দিরের ওখানে যাই, কাঁঠাল আনি, ফল ফ্রুট আনি? উনি আমার বলে, কি বলিস বুঝি না। আমি বললাম যে, মানে আপনি কি আমার আম্মাকে বলে দিয়েছেন যে কালকে আমি মন্দির ওখানে গেছি, ওখান থেকে কাঁঠাল আনছি, এটাকে আম্মাকে বলে দিয়েছেন? উনি আমারে বলে, কথা বলিস না, তাড়াতাড়ি উঠাই দে। চেনটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পরে উনি তখন এই সাইকেলটা নিয়ে চলে গেল, মানে কোনো কিছু বললো না। না বলার পরে আমি বুঝলাম যে উনি বলে দিচ্ছে, মনে হয় এরকম কিছু একটা হতে পারে। তো বাড়িতে গেছি, সারাদিনও মা কোনো কিছু বললো না। আপনার প্রায় আসরের নামাজের পরে আমার আম্মা আপনার পিঠা বানাইছিল, এক ধরনের নারিকেলের পিঠা বানাইলো, আমারে বললো যে ওই কাকাদের বাড়িতে 2টা পিঠা দিয়ে আসার জন্য, আমারে বললো। তো আমি তখন 2-3টা পিঠা আমার মা কাকাদের বাড়িতে গেছি। যাওয়ার পরে দেখলাম উনি উঠানে দাঁড়ায় আছে। আমি কাকিরে পিঠা দিয়া তখন চলে আসতেছি। উঠানের মধ্যে আসার পর আমার বলে, শৈলী দিকে আয়। আমি বললাম, কি বলো তুই কালকে কি বলছিলি? আমার তো সময় ছিল না, শুনতে পারি নাই, চেন উঠাই দিলে আমি তাড়াতাড়ি চলে গেছি, কি বলছিলি? আমি বললাম, কাকা আপনি যে কালী মন্দিরের ওখানে আমাকে গত পরশুদিন দেখেছিলেন, এটাকে আপনি আমার মাকে বলে দিছেন বা কাউকে জানাইছেন? উনি বলে, কালী মন্দিরের ভিতরে আমি তোকে দেখছিলাম, তোর কি মনে হয় যে আমি কালী মন্দিরে যাই? আমি বললাম, আরে আমি যে কালী মন্দিরের গেটের সামনে দাঁড়াইছিলাম, আপনি যে আমাকে বলেন, এই সোহেল এখানে কি করিস, বাড়ি যা। উনি বলে, তুই পাগল হয়ে গেছিস? কেউ যদি আমাকে 1,00,000 টাকাও দেয় তাও আমি কালী মন্দিরের ভিতরে ঢুকবো? এই কালী মন্দিরের ভিতরে কেউ ঢুকে? এটার মধ্যে কোনো মানুষ যায়? আমি তখন বললাম, তার মানে আপনি কী বলেন? আপনি গত পরশুদিন দুপুরবেলা কালী মন্দিরের সামনে থেকে আমাকে ডাকেন নাই? বলে, আরে না, আমি কোনোদিন কালী মন্দিরের ভিতরে ঢুকিই নাই, লাস্ট কবে ঢুকছে আমার মনেই নেই। ওই বাড়ির মধ্যে আমি কেন ঢুকতে যাব? তুই পাগল হয়েছিস? তুই কালী মন্দিরে যাস নাকি আমারে বলে। আমি তখন আর কোনো কথা বাড়াইলাম না, এবং না বাড়িয়ে আমি তখন আস্তে আস্তে বাড়ির পথে হাঁটতে শুরু করলাম। বাড়িতে এসে চিন্তা করতেছি, কী ব্যাপার, ওনাকে আমি দেখলাম, একটা সুস্থ সবল ভালো মানুষ আমাকে এসে বলল, এই সোহেল এখানে কী করিস, বাড়ি যা। ওনার থেকে আমি তখন বাড়ির দিকে চলে আসলাম। তো এই লোকটা বলতেছে তিনি নাকি আমাকে ডাকেই নাই, তিনি নাকি ওখানে যাই নাই। তাহলে ওই লোকটা কে ছিল যে আমাকে ডাকলো? আমি তো কাকারই দেখলাম। আমার ভিতরে তখন এই কালী মন্দির নিয়ে, কালী বাড়ি নিয়ে আমার ভিতরে এক কল্পনার সাগর জমে যায় যে আসলেই কি, মানে আমার সাথে হচ্ছে এটা কি? আদৌ কালী মন্দিরে যে জিনিসগুলো আমি দেখতেছি বা কালী মন্দিরের যে ঘটনাগুলো আমি শুনতেছি বা যেগুলো আমি চোখের সামনে দেখলাম, এগুলো কী হচ্ছে আমার সাথে? আমার ভিতরে কৌতূহলের মাত্রা আরও বেড়ে যাচ্ছে। তখন শুধুমাত্র ফলের জন্য নয়, কালী মন্দিরকে জানার জন্য, কালী মন্দিরকে বোঝার জন্য যে ওখানে কী হয়,
এবং আদৌ ওই ঘরের ভিতরে বা ওই মন্দিরের ভিতরে কোনো মানুষ আছে কি না, বা এই আত্মনাদ, এই কান্নার শব্দ, এই চিৎকার কোত্থেকে আসে এটা জানার জন্য আমি এবার প্রতিনিয়ত কালী মন্দিরে যেতে শুরু করি। কালী মন্দিরে যাই এবং যাওয়ার পর এই ধরনের শব্দগুলো শুনতে পাই, কান্নাকাটির শব্দগুলো শুনি। একদিন আমি পরিকল্পনা করলাম আমি কালী মন্দিরের যে গেটে আপনার যেই তালা মারা আছে, যে তালাটা মেরে রেখেছে, আমি ওই তালাটা ভেঙে ফেলবো। একদিন এরকম একটা চিন্তা করলাম যে তালাটা ভেঙে ফেলবো। একদিন আমি কী করলাম, হাতুড়ি নিয়ে, বড় একটা হাতুড়ি নিয়ে দিনের আনুমানিক 11টার দিকে কালী মন্দিরের দিকে হাঁটতে শুরু করলাম। আমার প্ল্যানিং হচ্ছে আজকে আমি এটা ভেঙে ফেলবো এবং তালাটা ভেঙে আমি দেখব যে কালী মন্দিরের ভিতরে কি আছে, কেন এরকম কান্নার শব্দ শুনতে পাই, কেন একটা মেয়েকে জানালা দিয়ে দেখলাম, কেন আমার নাম ধরে ডাকলো, আসলেই কি। এই জিনিসগুলো জানার জন্য সেদিন একেবারে একটু বৃষ্টিমুখর আকাশ ছিল, গড়ি গড়ি বৃষ্টিও পড়তেছিল, চারদিকটা মোটামুটি অন্ধকারাচ্ছন্ন একটা অন্যরকম পরিবেশের মধ্যে আমি তখন কালী মন্দিরে প্রবেশ করি এবং কালী মন্দিরের ভিতরে যাই। মানে কালী মন্দিরের ভিতরে যাবো যে কালী বাড়িতে যাই। কালী বাড়িতে যাওয়ার পরে মন্দিরটার সামনে গিয়ে দাঁড়াই। শরীরটা তখন চমচম করে ভয়ে কেঁপে উঠতেছিল। আল্লাহ জানে আজ জানি আমার সাথে কী হয়, আমি আজ জিন্দা ফিরতে পারি কি না। যে মন্দিরের আশেপাশে দিনের বেলায় মানুষ আসতে ভয় পায়, আমি সেই মন্দিরের গেট ভাঙার জন্য হাতুড়ি নিয়ে আসছি। একটার পর একটা হাতুড়ি দিয়ে আমি গেটের আপনার যেই ইয়েটা ছিল, তারাটা ভাঙার চেষ্টা করতেছি। একটার পর একটা হাতুড়ি দিয়ে এটা আঘাত করতেছি এবং আঘাতটা আমি যতটা আঘাত করি আমার কাছে মনে হয় আমার ভিতরে এক অন্যরকম শক্তি কাজ করে। ওই শক্তিতে আমি আরও আঘাত করতেছি। মানে একটা আঘাত করি, মনে হয় আমার ভিতরে একটা অলৌকিক শক্তি আসতেছে, আমি আরেকটা আঘাত করি। এরকম 2-3টা আঘাত করে আমি তখন এই তালাটা ভেঙে ফেলি। তালাটা ঠিক ভাঙে না, এটার সাথে যে একটা লক ছিল ওই লকটা ভেঙে যায়। লকটা ভেঙে যাওয়ার পরে আমি আস্তে করে মন্দিরের ভিতরে ঢুকে পড়ি। আমার পরনে ছিল লুঙ্গি আর একটা গেঞ্জি। একটা গেঞ্জি পরিহিত অবস্থা আমি তখন মন্দিরের ভিতরে ঢুকে যাই এবং মন্দিরের ভিতরে ঢুকে আমার কাছে যেটা মনে হলো, মন্দিরটা অনেকটা পরিষ্কার। মানে ভিতরে বাইরের যে তালাটা লাগিয়ে রেখেছে, যেটা দেখলে মনে হয় যে শত বৎসরে মন্দিরে কোনো মানুষ আসে নাই। একেবারে নীরব, নিচ্ছিন্ন, জনবিচ্ছিন্ন একটা এলাকা বা জনবিচ্ছিন্ন একটা বাড়ি, অথচ ভিতরে ঢোকার পরে মনে হলো যে না, একেবারে পরিষ্কার। মানে জায়গাটা মনে হয় পরিষ্কার করে রাখছে এবং আমি মানে এক ধরনের সুগন্ধিও পাচ্ছি মানে ভিতরে। তো আস্তে আস্তে করে ভিতরের দিকে যাচ্ছিলাম, তো বিভিন্ন জায়গায় বট গাছের এরকম শাখা প্রশাখা বেরিয়ে আছে। মানে অনেক জায়গাগুলোতে এরকম বট গাছের ঢালমাল এটা ওইটা বেরিয়ে আছে। মানে পুরো মন্দিরটা জুড়েই কিন্তু বট গাছ। আমি আস্তে আস্তে করে ভিতরের দিকে যাচ্ছিলাম। ভিতরের দিকে যত যাচ্ছি ততটা অন্ধকার হয়ে যাওয়ার কথা, কারণ ভিতরে যাবো তো অন্ধকার হবে, কিন্তু ভিতরে যতটা যাচ্ছি আমার কাছে মনে হয় যে অলৌকিক একটা আলো ভিতরে আছে। মনে হয় যেন একটা অদৃশ্য কোনো একটা আলো ভিতরে জ্বলতেছে। আমি একটু করে মন্দিরের ভিতরের দিকে একেবারে মূল মন্দিরটা যেখানে ছিল, যেখানে ওদের মূর্তিগুলো রাখা ছিল, ওই জায়গাটার মধ্যে চলে যাই। এবং সেখানে যাওয়ার পরে ডাইনে বামে সামনে পিছনে কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ করে আমার কানের কাছে একটা শব্দ বাজতে থাকে। এদিকে আয় বলে ডাকতে থাকে। যখন এইভাবে 2-3বার করে ডাক দেয়, আমি তখন ভাবতেছিলাম কে ডাকে, একটা মেয়ের কণ্ঠ। এবং ওই দিকে ফিরে দেখলাম একটা বিশাল পাথর। মানে এত বড় একটা পাথর, আমার জীবনে এরকম পাথর আমি দেখি না। কালো একটা পাথর, বিশাল আকৃতির, একটা গেটের মুখে দিয়ে রাখছে। যে একটা গেট দিয়ে ঢুকবো, ওই গেটের মুখের মধ্যে পাথরটা দিয়ে গেটটাকে আটকে রাখা হয়েছে। আমি তখন করলাম কি, আস্তে আস্তে করে এই পাথরের কাছাকাছি গেলাম এবং পাথরের কাছাকাছি যাওয়ার পরে আমার কানের কাছে ফুস ফুস করে শব্দ আসতেছে। মানে সাপে সবল দেওয়ার আগে যেরকম ফুসফুস করে রেগে এরকম শব্দ আমি পাচ্ছি। আমি উপরের দিকে তাকাই দেখলাম যে ভয়ঙ্কর আকৃতির এক সাপ ওই আপনার পাথরের উপরে, কালো পাথরের উপরে বসে আছে। ঠিক অল্পের জন্য আমাকে সবল মারে নেই। আমি জানটা নিয়ে পিছনের দিকে দৌড় দিই। পিছনে দৌড় দিয়ে দেখলাম যে সাপটা ওখানেই মানে বসে আছে, একদম ঠিক ফনা ধরে বসে আছে। আমি ওই গেটের কাছে যাওয়া মাত্রই আমাকে মারবে, মানে আমাকে কামড় মারবে। এবং গেটের ভিতর থেকে, মানে ওই পাথরের ভিতর থেকে আমি তখন কান্নার শব্দটা শুনতে পাচ্ছি, বিলাপের শব্দ। বিলাপ করে করে বলে, আয় আয় ভিতরে আয় ভিতরে আয়, এরকম করে বিলাপ করে করে কান্দে বলে। ভাবতেছি কী হতে পারে। এবার আমি বললাম কি, একটা মানে আপনার ইয়ের মতো ছিল, ওদের লোহারই একটা লাঠির মতো ছিল আর কি, এটা হয়তো হিন্দুরা কোনো কাজে ব্যবহার করতো। ওইটা আমি তখন হাতে নিলাম। হাতে নিয়ে চিন্তা করলাম যে মানে পাথরের উপরে যে সাপটা বসে আছে এটাকে আমি আঘাত করব। মানে এটাকে আঘাত করে আমি ওখান থেকে সরাই ফেলবো।
এরকমভাবে তখন আমি করলাম কি, এই সাপটারে আঘাত করতে থাকে, মানে উপরে পাথর উপরে বসে আছে তো ওইখানে 2টা 3টা 4টা আঘাত করলাম। আঘাত করার পরে সাপটা তখন ভিতরের দিকে পড়ে গেল, মানে গেটের ভিতরে ঢুকে গেল। তো এই পাথরটা অনেক বড় একটা পাথর। তা আমি চিন্তা করতেছি এখন কি পাথরটা সরাই ভিতরের দিকে যাব, যেহেতু এরকম কান্নার শব্দটা আসতেছে, কোনো মানুষ তো আছে, তা না হলে তো আর এরকম কান্নার শব্দ আসতো না। তো আমি ভিতরের দিকে যাব, ভিতরে যাওয়ার একটা পরিকল্পনা তখন মাথার মধ্যে আসলো। এবার আমি পাথরটা যে ছিল সামনে, এটা সরানোর জন্য খুব চেষ্টা করতেছি, আমি এটা সরাইতে পারি না। এত কষ্ট করে প্রায় আধা ঘন্টার মতো টাইনা বহু কষ্টের পরে আমি পাথরটা সরাই ফেলি। এবং পাথরটা যখন সরাই আমি হঠাৎ করে তাকায় দেখি যে এই যে আপনার মানে গেটটা ছিল, গেটের সামনে পাথরটা সরানোর পরে গেটের রাস্তাটার এরকম হোল করা গর্তের মতো, এটা দিয়ে ঢুকতে হবে। ওই মুখের ভিতরে দেখি শত শত সাপ বসে আছে, একটা দুইটা নয়, মনে হয় শত শত সাপ, একটা আরেকটার উপরে একটা আরেকটার উপরে এরকম পেঁচিয়ে টেঁচিয়ে এক ভয়ঙ্করভাবে সাপগুলো বসে আছে। এটাকে দেখার পর আমি তখন ভাবতেছি আল্লাহ কী করবো, কারণ আমার তো আর এখন ভিতরে যাওয়া সম্ভব নয়। এবং আরেকটা অবাক করা বিষয় কি জানেন, সাপগুলো যেখানে বসে আছে সেখানে আমার সামনে কিন্তু আসতেছে না। সাপ যেরকম মানুষকে দেখলে দৌড়িয়ে আসে সবল দেওয়ার জন্য বা ওদেরকে বিরক্ত করলে যেরকম কামড় দেওয়ার একটা উদ্দীপনা থাকে, এরকম কোনো কিছুই দেখতে পাই না। শুধুমাত্র দেখে আছি আমার দিকে তাকিয়ে আছে এবং ঠিক ওখানে চুপচাপ বসে আছে। হাতে লাঠি নিলাম এবং লাঠি নেওয়ার পর এগুলো তাড়ানোর জন্য চেষ্টা করি, কিন্তু কয়টা তাড়াবো, শত শত সাপ এই জায়গায়। কান্নার শব্দটা কিন্তু তখনও আসতেছে, এটার ভিতর থেকে কান্নার শব্দটা ঠিক তখনও আসতেছে। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমার কি করা উচিত, মানে এখন আমি কি করব, আমি কি করলে এটা থেকে বেঁচে যাব বা এটা থেকে রক্ষা পাবো, কোনো কিছুই বুঝতে পারতেছি না। কোনো উপায় পাই না, কোনো বুদ্ধি পাই না, কোনো রকমের কোনো রক্ষা পাইতেছি না। এবং আমার আস্তে আস্তে চিন্তা করতেছি, আমার হাতে কিন্তু ওই সময় ঘড়ি নাই, আপনার সময় দেখবো না। আমি আমার যে গল্পটা যে সময়, ওই সময় আপনার ছিল না, আবার যেটা বলে যে আপনার মোবাইলের সিস্টেম ছিল না, মোবাইল ছিল না। এটা 2004-5-এর দিকে ঘটনা, 4-5 সালের হবে। তো পরে আমি চিন্তা করতেছি যে এখন কি করব, মানে আমি তো আর ভিতরের দিকে যেতে পারতেছি না, বা ভিতরে এরকম পরিস্থিতি সময় কতক্ষণ হয়ে যাচ্ছে সেটাও তো বুঝতে পারতেছি না, বাট প্রচুর আলো দেখা যাচ্ছে। আমি একটু একটু করে সাপগুলো তাড়ানোর জন্য চেষ্টা করতেছি, বাট সাপগুলোকে তাড়াইতে পারতেছি না। একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমাদের এলাকাতে এক লোক আছে, উনি আবার সাপ ধরে, মানে গাঁড়াল আর কি, সাপ ধরে। আমি ভাবলাম যে ওনাকে গিয়ে নিয়ে চলে আসবো, কারণ উনি সাপ যেখানে পায় সেখানেই যায়, এবং সাপ যদি এই জায়গায় এতগুলো সাপ আছে জানতে পারে, উনি চলে আসবে সাপ ধরার জন্য। তাই আমি ভাবলাম যে আমি ওনাকে ডাইকে নিয়ে আসবো, তাহলে উনি সাপগুলো যখন ধরে ফেলবে এরপরে আমি গলি দিয়ে ভিতরে ঢুকবো, ঢুকার পরে দেখবো কী হয়। এইটা ভেবে আমি তখন পিছনের দিকে মানে মুভ করলাম যে চলে আসবো। অ্যান্ড পিছনে মুভ করার পরে কান্নাটা বিকট আকারে আরও কান্না করতেছে, মানে ওই যে জায়গাটা থেকে আরও কান্না করতেছে এবং খুব জোরে জোরে কান্না করতেছে। অ্যান্ড কি চলে যাবো না ভিতরে ঢুকবো, কী করবো ঠিক বুঝতে পারি না, সামনে তো সাপ বসে আছে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি পিছনের দিকে তাকাই, হঠাৎ করে দেখি যে আমি যে রাস্তাটা দিয়ে আসছে, মানে যে গলিটা দিয়ে আসছি, এর অনেকগুলো গলি। আমি যখন আসছিলাম মনে হলো একটা গলিয়ে ছিল, মানে একটা গলি দিয়ে আমি আসছিলাম, কিন্তু এখন তাকে দেখি যে প্রায় অনেকগুলো গলি ওখানে। তা আমি চিন্তা করলাম বাপরে বাপ, এটাই তো মানে কালী মন্দির, কি হয় না হয় আমি চলে যাই। মানে আমি একটু ভয় পেয়ে যাই ওই সময়টাতে, কিছুটা আমার ভিতরে একটু ভয় কাজ করে। এবার আমি একটা গলি দিয়ে ঢুকে গেলাম, হাঁটতেছি 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 হাঁটতেছি, বাট গলি শেষ হয় না। যতই সামনের দিকে যাচ্ছি, যতই সামনে দিকে যাচ্ছি, যতই সামনে দিকে যাচ্ছি, বাট আমার রাস্তা বাইরে হচ্ছে না, মানে গলি শেষ হলেই তো আমি গেট পাবো, গেট পাচ্ছি না। অনেকটা যাওয়ার পর ওই জায়গা থেকে আবারও মুভ করে ফিরে চলে আসি, যে আমি তো সামনের দিকে জায়গা পাই না, তো আমি ফিরে আসি। এবং ফিরে আসার পরে জায়গাটার মধ্যে আবার দাঁড়ায় যায় মাঝখানে আরেকটা গলি দিয়ে ঢুকলাম, পাশে যে গলি ছিল ওইটা দিয়ে ঢুকলাম, এবং ওইটা দিয়েও আপনার প্রচুর হাঁটলাম ভিতরে। মানে আমি মানে হাঁটতেছি, বাট গলি শেষ হয় না, মানে আপনার হোল্ড শেষ হয় না। ওইটা থেকেও চলে আসলাম, পরে 3টার মধ্যে ঢুকলাম, এরকম 5টা গলি দিয়ে আমি ঢুকছি। এই 5টা গলি দিয়ে ঢুকে আমি বেরোতে পারি না, মানে বেরোয়ার কোনো রাস্তা পাই না। গলি দিয়ে ঢুকলে হাঁটা 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 সামনের দিকে হেঁটেই যাচ্ছি, কিন্তু কোনো রাস্তা খুঁজে পাই না। এবং একটা সময় অন্ধকার দেখতে পাই, দেন আমি তখন ফিরে চলে আসি। তখন আমি বুঝে গেলাম যে আমি সম্ভবত আটকাই গেছি, মানে আমাকে সম্ভবত আটকাই ফেলছে, আমি মনে হয় এখান থেকে আর বেরোতে পারবো না। একটা কান্না কান্না ভাব তখন চলে আসি যে কী করবো, আল্লাহকে ডাকতে থাকি যে আল্লাহ আমাদের কাজটা করা ঠিক হয় নাই। তখনও কিন্তু ওই মেয়ের কান্নার শব্দটা আমি শুনতেছি ওই সময়টা পর্যন্ত। মন্দিরের ভিতরে যতক্ষণ আসছি ততক্ষণই মেয়েটা কান্না করতেছে। আমি আমার ধর্ম অনুযায়ী আমার সৃষ্টিকর্তাকে আমি ডাকতেছি, আল্লাহকে ডাকতেছি যে আল্লাহ তুমি আমাকে এবারের মতো রক্ষা করো, আমি জীবনে আর কোনোদিনই মন্দিরে আসবো না, জীবনে আর কোনোদিনই মন্দিরে আসবো না, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আমি এদিকে সেদিকে হাঁটতেছি, মানে যেদিকেই যাই ঘুরে ফিরে আবার ওই মাঝখানটায় চলে আসি।
ঘুরে ফিরে আবার ওই মাঝখানটায় চলে আসি, পাথরের সামনে ওই জায়গাটা চলে আসি যে পাথরের ওই পাশে সাপগুলো ছিল। আবার চিন্তা করতেছি আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, কারণ মন্দিরের ভিতর তো কোনো আলো নাই, হয়তো আপনার ছিদ্র মিদ্র এইটা ওইটা দিয়ে একটু একটু আলো আসে, এইটুকুই, কিন্তু এছাড়া তার কোনো আলো নাই। তো এখন তো এটার ভিতরে আমি থাকবো কীভাবে? আমাকে তো মানে যদি সাপে এসে আমাকে সাপে কাটে, আমি যদি মারা যাই, মানে এরকম একটা ভয় কাজ করে। এবার অনেক সময় পেরিয়ে গেছে ভাই, অনেকটা সময়। দেখলাম যে না, কেউই, আমি রাস্তায় খুঁজে পাই না। এক সময় কান্না করতে শুরু করলাম, মানে ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে কান্না করতে শুরু করলাম, এবং কান্না করতে করতে চিৎকার করে তখন ডাকতেছি, কেউ আছেন বাইরে, কেউ আছেন, কেউ শুনতে পাচ্ছেন? নিজে নিজে চিৎকার করে ডাকি, আর মনে মনে বলি হাই হাই রে, কেউ যদি শুনতেও পায় ওই তো জীবনও এই মন্দিরের ভিতরে আসবে না। ধরেন কেউ একজন রাস্তা দিয়ে যাওয়ার সময় কালীবাড়ির ভিতরে বা কালী মন্দিরের ভিতরে এরকম একটা চিৎকারের শব্দ শুনতে পাচ্ছে, কিন্তু কেউ তো আর আসবে না, কারণ ওখান থেকে তো নর্মালি চিৎকার করে, এই শব্দ তো সবাই পায়। কিন্তু মানুষ তো আমার মতো বোকা নয়, পাগল নয় যে মন্দিরের ভিতরে ঢুকবে। আমি তো মন্দিরের ভিতরে ঢুকে গেছি, এখন আমি কি করব? আমি খুব জোরে জোরে চিৎকার করতেছি, আমার নাম সোহেল, আমার নাম সোহেল, কেউ কি আছেন? কেউ কি রাস্তা দিয়ে যাইতেছেন? আমরা এসে নিয়ে যান, আমি গেট খুঁজে পাচ্ছি না, বেরোতে পারতেছি না। অবাক বিষয় কি জানেন, আমার কাছে মনে হয় যে 12 ঘন্টা 16 ঘন্টা কেটে গেছে, কিন্তু ওইটার আলো বন্ধ হয় না। এটার ভিতরে যে পাথরগুলো আছে, মনে হয় পাথরগুলো থেকে আলো বেরোচ্ছে, মানে এরকম একটা অবস্থা। মনে হয় পাথরগুলো থেকে আলো বেরোচ্ছে, কিন্তু আলো শেষ হয় না, মানে আপনার অন্ধকার হয় না, রাত হয় না আর কি। আমি ওখানে বসে আছি, একটা সময় এমন খিদা লাগছে, মানে মানে খাবারের জ্বালায় আমি পারতেছি না যে ওখানে পাথর আমি চাবাই খেয়ে ফেলবো, লোহালঙ্কর যা পাই তা কিছু খাবো। এরকম করতে করতে কত দিন কেটে গেল হিসাব নাই, কিন্তু রাত হয় না, কোনো রাত হয় না, ওই জায়গার মধ্যে পড়ে আছে। এবং একটা পর্যায়ে যেটা হলো যে আমার শরীরের সমস্ত শক্তি শেষ, আমি খিদায় মানে খাবারের জ্বালায় আর দাঁড়ায় থাকতে পারতেছি না। এবং একটা পর্যায়ে আমি তখন ওখানে বসে গেছি, মানে ওই জায়গার ভিতরে শুয়ে গেছে, এবং শুয়ে গিয়ে আমি বুঝে গেছি আমার জীবন শেষ, আমি আর এখান থেকে কখনোই বেরোতে পারবো না, এবং এখান থেকে আর কেউই আমাকে নিবে না, আমার জীবন শেষ, এবং এই জায়গায় আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি মৃত্যুর ধার প্রান্তে চলে আসছি, তো আমাকে এখনই মরতে হবে, আমাকে এখান থেকে কেউ আর নিয়ে যাবে না, কেউ আর আমাকে বাঁচাবে না, সো আমি এখানে মারা পড়বো, আমি এখানে মারা যাব। এমন করে করে কান্না করতেছে, মায়ের মুখটা চোখের সামনে ভাসতেছে, বাবার মুখটা চোখের সামনে ভাসতেছে, বড় ভাইয়ের চেয়ার আসতেছে, দাদা দাদির চেয়ার আসতেছে, মানে সবার কথা মনে হইতেছে, আর কান্না করতেছি। কান্না করতে করতে আমি ওই জায়গার ভিতরে জ্ঞান হারিয়ে ফেলি, মানে অজ্ঞান হয়ে যাই। এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার যখন জ্ঞান আসে, আমি যখন সুস্থ হয়ে জ্ঞান ফেরার পরে আমি দেখতে পাই আমি আমাদের বাড়িতে উঠানের মধ্যে আমি শুয়ে আছি, আমাদের উঠানে বলতে আমাদের বারান্দার ওখানে। এবং এইভাবে ঘাড় ফিরিয়ে দেখলাম আমাদের উঠানের মাঝে শত শত মানুষ, একটা দুইটা নয়, শত শত মানুষ ওখানে দাঁড়িয়ে আছে। আমি আমার মাথাটাকে উঠাইতে পারতেছি না, মানে আমার শরীরে এই শক্তিটা নাই যে আমি মাথাটাকে উঠিয়ে ওখানে দেখবো যেখানে কি এত মানুষ কারা, মানে প্রচুর মানুষ এই জায়গার ভিতরে। এবং ওই দিকে উপরের দিকে তাকায় দেখে আমার মা কান্না করতেছে, বসে আছে, আমার বাবাও আছে, আমার বড় ভাইয়েরাও আছে, দাদা দাদি সবাই আছে। আমার মায়েরে বলতেছি, মা আমি কোথায়? মারে বলি খুব ক্লান্তভাবে, অনেক কষ্ট নিয়ে, মানে কথা তো বলতে পারতেছি না। মা আমাকে বলে তুই বাড়িতে। আমি বললাম বাড়িতে বলতে আমাদের বাড়িতে? মা বলে হ্যাঁ আমাদের বাড়িতে। আমি বললাম মা আমি কই ছিলাম? মা বলে তুই কই গেছিলি? আমি বললাম কই গেছিলাম জানি না। মা বলে কোথায় গেছিলি? বললাম জানি না। পরে আস্তে আস্তে করে মানুষ আসে, আমাকে দেখে, আমার সাথে কথাবার্তা বলে, মানে সবাই একটু একটু করে কথাবার্তা বলে, সবাই চলে যায়। তখন আমাকে ধরাধরি করে নিয়ে, আমার হাতে তখনও স্যালাইন চলতেছিল, ইনজেকশন দিয়ে স্যালাইন দিয়ে রাখছে, এইটা খুলে আমাকে গোসল করাইলো। গোসল করানোর পরে খাবার দিল। আমি জানি না যে আমি আপনাকে কীভাবে বলবো, আমি কোনো খাবার চিবাই নাই, মানে দাঁত দিয়ে খাবার চিবাই নাই, শুধু এভাবে ধরছি আর গিলছি, এরকম করে করে আমি খাইছি। খাবারগুলো শেষ করার পরে আমার ওই দিন রাতে, মানে মোটামুটি রাতটা কেটে গেল, আমি দাদির সাথে ঘুমাইছি। পরের দিন আমি দাদিরে বলতেছি, দাদি আমার কই পাইছো? দাদি বলে কালী মন্দিরের ভিতরে। আমি বললাম আমি যে কালী মন্দিরের ভিতরে আছি তোমরা কেমনে জানলাম? তো তোমাদেরকে বলে যাই নাই। আমি দাদির মুখ থেকে শুনে ভাই অবাক হয়ে গেলাম। আমি বাড়ি থেকে নাকি 1 সপ্তাহ পর্যন্ত ছিলাম না, 1 সপ্তাহ পর্যন্ত আমি বাড়ির মধ্যে ছিলাম না, মানে আমি 1 সপ্তাহ ধরে নিখোঁজ ছিলাম। তারা বিভিন্ন জায়গায় আমাকে খুঁজছে, হুজুর, কবিরাজ, এরপরে তান্ত্রিক মান্ত্রিক অনেক কিছুর কাছে গেছে, বাট কেউই বলতে পারে না আমি কোথায় আছি। এবং একটা পর্যায়ে নাকি প্রায় সপ্তাহখানিক পরে আমার এক কাকা, যে কাকার কথা আমি আপনাকে বলেছিলাম কিছুক্ষণ আগে, সেই কাকা নাকি আমার মাকে বললো যে আরে একদিন
সোহেল আমার এরকম এরকম বললো, কালী মন্দিরের সামনে গেছে, যে ফল টল এগুলো আনতো সবই কালী মন্দির থেকে আনতো মানে ও কালী মন্দিরে গেছে। আমার মনে হয় আমারে বলছে আমি নাকি ওরা কালী মন্দিরে ডাকছি, কিন্তু আমি তো কালী মন্দিরে যাই নাই। এবং এইটা যখন আমার কাকা বলে, এবং তখন থেকে সবাই তখন দৌড়িয়ে ওই কালী মন্দিরের ভিতরে ঢুকে, এবং ঢুকার পরে দেখে কালী মন্দিরের গেট খোলে, এবং গেট দিয়ে ভিতরে ঢুকলেই নাকি কালী মন্দিরের মাঝখান বরাবর আমাকে অজ্ঞান অবস্থায় পায়। আমাকে ওখান থেকে নাকি তারা নিয়ে আসে। আমি তখন আমার দাদিরে বলতেছি, দাদি তুমি কি জানো আমি ভিতরে তালা ভেঙে ভিতরে ঢুকছি ঠিক আছে, কিন্তু আমি বেরোয়ার কোনো রাস্তা খুঁজে পাই নাই। আমি যেই গলি দিয়ে ঢুকি ওই গলি দিয়ে আমি হাঁটতেছি, বাট দাদি গলি শেষ হয় না। দাদি তখন আমারে বলে, গলি কিভাবে শেষ হবে? এটা তো ভৌতিক বাড়ি, এটা তো জিনের বাড়ি, ওই বাড়িতে কি আর কোনো মানুষ থাকে? ওখানে তো আর কোনো মানুষ থাকে না, তুই গেলি কেন ওখানে? আমি বললাম, দাদি একটা মেয়ে কান্না করে, একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পাই, এবং মেয়ের কান্নার শব্দটা শোনার পর আমার একটু দয়া লাগে, যেটা কে, কোন মেয়ে, কেন কাঁদে এবং এরকম বিলাপ করে কাঁদে কেন? আমি মেয়েটাকে সাহায্য করার জন্য গেছিলাম। আমার দাদি বলে, এই কাজ আর ভুলেও করিস না, আর ভুলেও কোনো দিন এই কালী মন্দিরের আশেপাশেও যাবি না। দাদি যদিও আমাকে মাফ করে দেয়, কিন্তু আমার মা আমাকে আর মাফ করে নাই। মা সেদিন আমার আব্বার কাছে বলতেছে, আমার দ্বারায় ওরে নিয়ে থাকা সম্ভব না। ও যদি গ্রামে প্রতিদিন ওর নামে মানুষের বিচার দেয়, এমন কোনো দিন নেই ওর নামে বিচার আসে না, দরবার আসে না, মেল আসে না। এবং এগুলো তো হচ্ছে তার উপরে ও এখন যেগুলো করতেছে, এখন যে ধরনের কাহিনী করতেছে, এটা আর মেনে নেওয়া যায় না। ও কালী মন্দিরের ভিতরে কেন ঢুকলো? যে কালী মন্দিরে দিনের বেলায় মানুষ চায় না, দিনের বেলায় যে কালী মন্দিরের ত্রিসীমানায় মানুষ হাঁটাচলা করে না, সে মানে এই কালী মন্দিরের ভিতরে সে তালা ভেঙে ঢুকে গেছে। মা আমার বাবাকেও খেপে গেল, মাও খেপে গেল। তারা সিদ্ধান্ত নিল আমাকে এই বাড়িতে আর রাখবে না, আমাকে আমার নানু বাড়িতে পাঠিয়ে দিবে। আমি দাদিরে বলছি, দাদি আমি তোমার ছাড়া যাব না, আমার খারাপ লাগে। আমার দাদি বললে, তুই যা, তুই এখানে থাকলে আরও অঘটন ঘটবে, আরও ঝামেলা করবি, এবং তুই মানুষ ভালো না, তুই চলে যা। দাদিও তখন আমাকে চলে যেতে বললো, আমার মাও তখন বললো, সবাই তখন আমাকে বিদায় করে দিবে। এবং একটা পর্যায়ে সবার সাথে তখন কথাবার্তা শেষ করে আমি তখন নানু বাড়িতে চলে আসি। নানু বাড়িতে আসি তো পড়াশোনা তো আর করি না, পড়াশোনা তো শেষই, তো ছোটোবেলায় শেষ। নানু বাড়িতে আসার পরে নানু বাড়িতে থাকতেছি। নানু বাড়ির পাশেই হচ্ছে আপনার বিল আছে, বিলের মধ্যে মাছ ধরি, এবং মাছ ধরে এসে নানুরে দিই, মামারে দিই, মামানিরে দিই, মামা তো ভাই বোন আছে ওদেরকে দিই, মানে ওদের সাথে খুব মজা করি। আমার নানু বাড়িটাও খুব সুন্দর একটা এরিয়া, আপনার ওখানে বিলের মতো আছে, মাছটা ধরার মতো জায়গা আছে, এবং আশেপাশে গ্রাম আছে। তবে একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম অনেক দূরে, গ্রামগুলো লাগানো না, পাশাপাশি না। এইভাবে আমি বেশ কয়েকদিন আমার নানু বাড়িতে থাকি। এবার যতদিনে নানু বাড়িতে থাকি ততদিনে একটা জিনিস চিন্তা করি, আমার সাথে কি হয়েছিল আমার বাড়িতে। ওই কালী মন্দিরের ভিতরের ঘটনা, বটবৃক্ষ, এই সব কিছু আমাকে খুব পাগল করে তোলে। আমি এগুলো নিয়ে সারাটাক্ষণই ভাবতে থাকি। এরই মাঝে আমার নানু বাড়িতে যাওয়ার পরে কিন্তু আমার নানু আমার পানি পড়া, এটা ওইটা অনেক কিছু খাওয়ায়, আমি যাতে ভয় না পাই, ভয় না পাই, অনেক কিছু আমাকে খাওয়ায়, অনেক কথাবার্তা নানু আমাকে বলে। তো যাই হোক, নানুর সাথে তখন আমি ভালোভাবে আমাদের ওই নানু বাড়িতে থাকতেছি। এমন করতে করতে আমার নানু তখন করলো কি, একটা ছাগল কিনে আনলো, কোত্থেকে জানি একটা ছাগল কিনে আনলো, এনে আমাকে বলে যে তুই ছাগলটাকে চড়াবি, তোর তো কোনো কাজ নেই। রাম ছাগল বলে এগুলোকে, আপনারা দেখবেন কানগুলো অনেক বড় বড় হয়, এই টাইপের ছাগল, যা পায় তাই খায়, এই টাইপের ছাগল আমাকে নানু দিল, তুই ছাগলটারে পালবি। তো আমি তখন করি কি, সকালবেলা ছাগলটা নিয়ে আমার নানুর বাড়ির পাশেই হচ্ছে একটা দিঘি আছে, দিঘির পাড়ে আপনার বড় বড় ঘাস আছে, খুব সুন্দর সুন্দর ঘাস। তা আমি তখন ওই দিঘির পাড়ে এটারে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাই ছাগলটারে। তো ছাগলটারে দিঘির পাড়ে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়, এভাবে ঘাস খাওয়াই। একদিন হলো কি, দুপুরবেলা আমার নানুর বাড়ির কোণার মধ্যে আপনার ওই দিঘির কোণার মধ্যে একটা জাম গাছ আছে, এবং কালো কালো বড় বড় জাম গাছ, জাম হয়, একটা জাম গাছ। তো দুপুরবেলা আমার খুব তৃষ্ণা পাইছে। তো আমি কী করলাম, চিন্তা করলাম জাম গাছ ওইটা জাম খাবো, একটা পরিকল্পনা হলো যে জাম গাছ ওইটা জাম খাবো। আমি তখন ওই আপনার গাছের গোড়ায় গেলাম, যাওয়ার পরে উপরে উঠছে, জাম পাড়তেছে, একটা দুইটা তিনটা করে জাম পাড়তেছে, এবং জাম পাড়তে পারতে দিনের বেলায়, দুপুরবেলায় ছাগলটা এক কোনায় বেঁধে রাখছে, এই জায়গায় জাম পাড়তেছে। একটা পর্যায়ে হঠাৎ করে দেখলাম যে একটা মেয়ে আপনার জাম গাছের নিচে আসছে। তো জাম গাছের নিচে আসার পর আমি মেয়েটার দিকে অবাক হয়ে গেলাম, কারণ এরকম মেয়ে সচরাচর এই গ্রামে দেখি নাই। এরকম মেয়েরা গ্রামে হাঁটাহাঁটি করে না, গ্রামের মেয়েরা অনেক পর্দা করে, বা যে যার মতো করে ভালোভাবেই চলে, এরকম পরপুরুষের সামনে আসে না, বা রাস্তাঘাটে এভাবে চলাফেরা করে না। বাট এই মেয়েটা দেখলাম গাছের নিচে আসছে। আসার পরে আমি গাছের উপরে জাম পাড়তেছি, আর মেয়েটার দিকে তাকাইতেছি। মেয়েটা বলতেছে, আমার কয়টা জাম দিবেন, এমনিই বলে, একটু নাকে বাজিয়ে কথা বলে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, দিব। পরে আমি আরও বেশি করে জাম পারলাম, অনেক আমার লুঙ্গিটা পুরো নষ্ট হয়ে গেছে, লুঙ্গির মধ্যে জাম নিছি।
এবং জাম নেওয়ার পর, কারণ জাম তো জানান আপনার পাতি ঢালের মধ্যে থাকে, একদম নিতে গেলে পড়ে যাব, ঢাল ভেঙে যাবে এমন একটা অবস্থা। এরপরও যা পাই তা নেই এবং নেওয়ার পরে গাছ থেকে নেমে আসি। নেমে আসার পরে মেয়েটা দাঁড়ায় আছে একদম জাম গাছের নিচে, আপনার প্রায় 1টা থেকে 1:30টার মতো বাজে, এরকম দুপুর রাতে, মানে রাত দুপুর, আপনার দিনই দুপুরে। পরে আমি বললাম যে মানে মেয়েটা দেখে মনে হলো যে মেয়েটা হিন্দু, মানে হিন্দু মেয়ে কিন্তু দেখলে মোটামুটি অনেকভাবেই বোঝা যায়, তো দেখে মনে হলো যে মেয়েটা হিন্দু। এবং আমি তখন বললাম যে মানে আপনাকে তো আগে কখনো এখানে দেখি নাই, মানে আপনার বাড়ি কোথায়? পরে মেয়েটা বলে যে আমার বাড়ি ওইটা, মানে যেটা দেখাই তো ওটা হিন্দু পাড়া, ওইদিকে শ্মশান ঘাট, এবং শ্মশান ঘাটের পরেই হচ্ছে হিন্দুদের বাড়ি, বিশাল হিন্দুর এরিয়া আমার নানু বাড়ির ওইদিকে, এবং আমার নানু বাড়ি বরিশালেই ছিল। পরে আমি বললাম যে ও আচ্ছা। মেয়েটা আমার বলে আপনারও তো আমি কখনো দেখি না আগে, আপনাদের বাড়ি কোথায়? পরে আমি বললাম আমাদের বাড়ির গ্রামের নাম বললাম। পরে বলে এইখানে কোথায়? আমি বললাম যে এখানে আমার নানু বাড়ি, ওইটা আমার নানু বাড়ি। পরে বড় মামার নাম বলছি যে হান্নান। তো বলে হ্যাঁ আচ্ছা চিনতে পারছি, তার মানে আপনি মানে হান্নানের হচ্ছে বোনের ছেলে? আমি বললাম জি। তো মেয়েটা আমার সাথে খুব সুন্দর করে কথা বলতেছে, বয়স আমার থেকেও হয়তো 2-1 বছরের বড় হবে এরকমই, কিন্তু দেখতে শুনতে খুব সুন্দরী, অনেকটা সুন্দরী। পরে আমি বললাম যে আপনাদের এলাকা তো অনেক দিন ধরে আছি, এভাবে কোনো মেয়ে বাড়ি থেকে বেরোয় না, কিন্তু আপনি বাড়ি থেকে বেরিয়ে জাম গাছের নিচে চলে আসছেন। মেয়েটা বলেন না আসলে গরম লাগতেছিল তো বাড়ির পাশে এসে দাঁড়াইলাম, ওই আপনার শ্মশান ঘাটের ওখানে। তো দাঁড়ানোর পরে দেখলাম যে কে জানি জাম গাছ থেকে জাম পাড়তেছে, তো ভাবলাম যাই গরমের সময় একটু জাম খেলে ভালো লাগবে, তো জাম নেওয়ার জন্য আসছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি তারে জাম দিলাম, সে আমার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললো। কথাবার্তা বলে বলতেছে ওই ছাগলটার দেখলো যে এটা কার, আমারে বলে। আমি বললাম এটা আমার নানু আমাকে কিনে দিছে, এইটার আমি এখানে ঘাস খাওয়াই। বলে ও আচ্ছা ঠিক আছে, আপনার নানু বাড়িতে এসে কাজ করেন, আপনার ভালো ছেলে। আচ্ছা তো ঠিক আছে, আবার অন্য সময় দেখা হবে, চলে যাই। এভাবে কথাবার্তা বলে মেয়েটা তখন চলে গেল। এবং আমি খুব খেয়াল করে দেখলাম যে হিন্দু বাড়ির দিকে মেয়েটা হাঁটতে হাঁটতে চলে গেছে, মানে এই শ্মশান ঘাটের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে একেবারে হিন্দু বাড়ির দিকে চলে গেল। তো যখন হিন্দু পাড়ায় চলে গেল তো ভালো কথা, এবং এর পরের দিন আর না, এর একদিন গ্যাপ গেল, এবং এর পরের দিন একইভাবে আমি আবারও জাম পাড়ার জন্য উঠছি, মেয়েটা আবারও আসছে, ওই দিন আবারও আসছে। এবং আসার পরে আমি তখন বললাম যে কিরে এখন আবারও আসছে। এবার আমি জাম গাছ থেকে জাম পাইরা নামছি, নামে থেকে কি তার হাতে লবণ মরিচ এবং একটা কাচের বাটি। তা আমি তখন বললাম যে আপনি এগুলো নিয়ে আসছেন কেন? বলে আজকে বানায় খাবো দুজনে। মানে খুব ক্লোজ হয়ে আমার সাথে কথা বলে, মানে মেয়েটার কথার ধরন দেখে যেটা মনে হচ্ছে যে আমাকে যে পছন্দ করে এবং আমার সাথে ক্লোজলি মিশতে চায়। পরে আমি জামগুলো ওই আপনার দিঘির পানিতে ধুইলাম, ভালো করে ধুইয়া এই বাটির মধ্যে নিলাম। মেয়েটা তখন লবণ মরিচ দিয়ে দিল, আমি তখন এইগুলোকে মাখাইলাম। মাখানোর পরে গোটা গোটা জাম খাচ্ছি, খুব ভালো লাগতেছে। গরমের মধ্যে দেখবেন একেবারে যখন প্রচণ্ড গরম পড়ে, শরীর দিয়ে ঘাম বেরোয়, ওই সময় জামটা কিন্তু খুব ভালো লাগে। আর যদি একটু লবণ মরিচ হয় তাহলে তো কথাই নেই। তো জিভে পানি চলে আসার মতো অবস্থা। আমি তখন জাম খাচ্ছিলাম, 1টা 2টা করে টপ করে নিচে খাচ্ছি, মেয়েটাও খাইতেছে। তার সাথে কথাবার্তা বললাম, মেয়েটা আমাকে বলে চলেন একদিন আমাদের পাড়া থেকে ঘুরে আসবেন। আমি বললাম না আমি আসলে হিন্দু পাড়ার দিকে যাই না, আমার একটু সমস্যা আছে। মেয়েটা বলে কী সমস্যা? আমি বললাম না এটা আমাদের এলাকার ঘটনা, আপনাকে বলা যাবে না। বলেন না বলেন না, সমস্যা কী, কেন হিন্দু পাড়ার দিকে যান না? আমি বললাম না শ্মশানঘাট, হিন্দু পাড়ায়, হিন্দু মন্দির, এগুলো আমার সমস্যা আছে, আমি যাই না। পরে আমার বলে আর ধরো বলেন তো কী হয়েছে, মানে আমার কাছ থেকে শোনার জন্য মেয়েটা খুব চেষ্টা করে, এবং চেষ্টা করার পরে একটা বার আমি তারে বলি যে এই ঘটনা, আমি আমাদের এলাকাতে এমনভাবে গিয়েছিলাম, আমাদের এলাকাতে এরকম সমস্যা হয়েছে আমার। এবং পুরো ঘটনাটা মেয়েটাকে বলার পরে মেয়ে তখন অবাক হয়ে যায়, মানে আমার দিকে তাকায় থাকে, বলে আপনি কি বলতেছেন এগুলো, এটা সত্যি? আমি বললাম হ্যাঁ সত্যি। বলে এটা কীভাবে সম্ভব? মানে আমি বললাম হ্যাঁ আমার সাথে এটা করছে। মানে মেয়েটা খুব মজা পাইলো, মানে তার কাছে মনে হলো একটা গল্প, আমি তার একটা গল্প বললাম এবং গল্প শুনে সে খুব মজা পাইছে। পরে আমারে বলে বাহ আপনি তো অনেক ভালো মানুষ, আপনার সাথে এরকম ঘটনা ঘটছে, আমারও অনেক ইচ্ছা আছে জিন পরি দেখার, এমন করে এই কথা বলে। আমি তখন বলে ও আচ্ছা ঠিক আছে। তো এরপরে মেয়েটা মাঝে মাঝে আসতো আমার সাথে, বসতো, কথাবার্তা বলতে, এরকম করতে করতে একেবারে কম সময়ের ভিতরে মেয়েটার সাথে আমার একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়ে যায়। এবং আমার মেয়েটাকে অনেক ভালো লাগে এবং এক কথা আমি তাকে ভালোবেসে ফেলি। আমার জীবনে এই প্রথম ভালোবাসাই সে আমার কাছে ধরা দেয়। মেয়েটার সাথে আমি প্রেম করি, প্রতিদিন আমি ওখানে যাই, ওই দিঘির পাড়ে যার মেয়েটা হিন্দু পাড়া থেকে বেরিয়ে আসে, এবং দুজনে আপনার প্রায় 7-8 মাসের মতো এক গভীর প্রেমে মগ্ন থাকি। দুপুরবেলা জাম গাছের নিচে বসে একজন আরেকজনের কাঁধে মাথা রেখে কতই না দুষ্টমি, খুনসুটি, গ্রামীণ এই ভালোবাসাগুলো ভোলার মতো না। জিজির পাড়ে বসে, এরপরে আপনার কাশ বাগানে বসে ওর সাথে প্রেম করা, রোমান্টিক গল্প করা। আর আরেকটা বিষয় কি জানেন,
হিন্দু মেয়েগুলো না একটু অদ্ভুত হয়, অনেকটা সুন্দর হয়। মানে বিয়ের আগে হিন্দু মেয়েগুলোর ভিতরে মানে চেহারার মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য থাকে। এটা আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি। যদি কালো হয় তবেও মেয়েটার ফেস কাটিং অনেক সুন্দর থাকে, মায়াবী থাকে, আর ফর্সা হলে তো কথাই নেই। তো এই হিন্দু মেয়েটার সাথে, ওর নাম ছিল প্রিয়াঙ্কা, এই মেয়েটার সাথে আমার প্রচুর রকমের একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়। মেয়েটার সাথে ঘোরাফেরা করি, এখানে যাই ওইখানে যাই, প্রচুর আড্ডাবাজি করি, এবং সব কিছু মিলে মেয়েটা আমাকে খুব পছন্দ করে, আমিও মেয়েটাকে অনেক পছন্দ করি, এবং দুজনের মাঝে একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক শুরু হয়। এবং এই সম্পর্কের সূত্র ধরে আমি ওকে বলি যে আমাদের এই সম্পর্কটার ভবিষ্যৎ কি? আপনি হচ্ছেন হিন্দু আর আমি হচ্ছে মুসলমান, আমাদের এই সম্পর্ক তো কেউ কখনো মেনে নেবে না। মেয়েটা আমাকে সবসময় একটা কথাই বলে, কেউ মানুক বা না মানুক, আমরা যদি দুজনকে মানি তাহলেই হয়ে গেল, আর কোনো কিছু লাগবে না। আমি তখন বললাম যে দেখেন, আমি যদি আপনাকে বিয়ে করি বা আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে কি তুমি মুসলিম হবা? আমার দিকে তাকায় হাসতেছে, বলে কেন, মুসলিম হইতে হবে কেন? আমি বললাম না, আমাদের মানে আমাকে বিয়ে করলে তো তোমাকে মুসলিম হইতেই হবে, এবং এটাই তো নিয়ম যে একটা হিন্দু মেয়ে যখন একটা মুসলিম ছেলেকে বিয়ে করে তাহলে তো সেই মুসলিম হয়ে যায়, এরকম না? মেয়েটা আমাকে বলে হ্যাঁ, ভালোবাসার জন্য তো অনেকে অনেক কিছুই করে, তো আমি না হয় ভালোবাসার জন্য আমার ধর্ম ছেড়ে দিব। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। এরকম করে অনেক দিন পর্যন্ত সম্পর্কটা সামনের দিয়ে গেল। যাওয়ার পরে আস্তে আস্তে করে কেউ কিন্তু আমার এই সম্পর্কটা বিষয়ে জানলো না। আমি কাউরেই বলি না, আমার নানা নানিরাও বলি না, কারণ তাদেরকে বললে তারা মাইন্ড করবে। আমি তো এমনিতেই একটা কলঙ্কিত ছেলে, বাড়ি থেকে একটা ঝামেলা করে আসছি, এবং বাড়ি থেকে ঝামেলা করে নানু বাড়িতে আসছি, এবং এই নানু বাড়িতেও যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো মানে যেটা বলো যে স্বর্গে গেল মানে আমি শান্তি থাকবো না, এরকম একটা পরিস্থিতি। পরে এই প্রিয়াঙ্কার সাথে আমার খুব মধুর একটা মানে প্রেমের সম্পর্ক শুরু হয়, ভালোবাসাবাসের একটা সম্পর্ক শুরু হয়। ওখান থেকে আমি তখন প্রিয়াঙ্কাকে প্রস্তাব করলাম যে আমার সাথে তুমি আমার বাড়িতে চলো, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, এবং তাকে আমার বাড়িতে নিয়ে বিয়ে করার চিন্তা ভাবনা করতেছি। এবং একবার বলার পরে ও রাজি হয়ে যায়, শুধু একবার বলার পরে ও বলে আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে নিয়ে যাও তোমার বাড়িতে তাহলে আমি যেতে রাজি আছি। তাই আমি বললাম ঠিক আছে। এবং এরকমভাবে কথাবার্তা বলে আমি নানুরেও কিছু বলি নাই, নানারাও বলি নাই, কারণ আমার নানা কিন্তু আবার খুব মানে আপনার ধর্মীয় একজন মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং আমাদের এলাকার যে মসজিদ আছে নানার এলাকার, সেই মসজিদের আমার নানা কিন্তু মানে মসজিদ কমিটির সভাপতি। তো এখন আমি যদি ধরেন এই সমস্ত কাজ করি বা এগুলো করি তাহলে তো আমার নানা আমাকে আস্ত রাখবে না, এবং নানা প্রচুর ঝামেলা করবে। তো এই জন্য আমি নানিরাও জানাইলাম না, নানারাও জানাইলাম না, মামা তো ভাই বোন আছে, কাউরেই বললাম না। একদিন দুপুরবেলা আমি তার সাথে প্ল্যানিং করে তারে নিয়েই আমি তখন চিন্তা করলাম আমার বাড়িতে চলে যাব। তো আমি যে বললাম আমি তোমাকে বাড়িতে নিয়ে যাবো, কিন্তু তুমি যে হিন্দু এটা বইলো না, কারণ তুমি যদি হিন্দু বলো তাহলে তো আমার মা আমাকে অনেক ঝামেলা করবে বা তোমাকে মেনে নেবে না, তুমি মুসলিম বলবা। তো আমাকে বলো আচ্ছা ঠিক আছে। পরে সেখান থেকে আমি তার একটা মসজিদে নিয়ে যাই, এবং মসজিদে নিয়ে গিয়ে একটা হুজুর ধরি, হুজুরের মাধ্যমে আমি তাকে মুসলমান বানাই, এবং মুসলমান বানিয়ে আমি তার আমার বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলাম। যখন তারা বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলাম, ভয়ে তখন পুরো শরীর আটকাই উঠতেছে যে আমি তো এমনিতেই খারাপ, মানে আমার তো খারাপের কোনো শেষ নাই, তার মধ্যে আবার এরকম একটা কাজ করে বসতেছি, এর পরিস্থিতি কি হবে, এবং শেষ পর্যন্ত আমাকে বাড়িতে উঠতে দিবে কিনা। মনে মনে ভাবতেছি যে বাপ মায়েরে আর কত কষ্ট দিব, কম তো দেই নেই, আব্বারে আম্মারে তো অনেক কষ্টই দিছি, তো আর কত কষ্ট দিব। যাই হোক, এটা হয়তো আমার জীবনের শেষ কষ্ট দেওয়া, এবং এরপরে আমি ভালো হয়ে যাব, এরপরে আর খারাপ থাকবে না, ভালো হয়ে যাব। আস্তে আস্তে করে আমি তখন ওরে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম, বাড়িতে গেলাম। বাড়িতে যখন গেছি তখন আপনার মাগরিবের পর হয়ে গেছে। মাগরিবের পর হয়ে যাওয়ার পর আমি পাশের বাড়ির কাকির বাড়িতে গেছি। প্রথমে ওই কাকিদের বাড়িতে গেছি, যাইয়া ওই কাকার বাড়িতে গেছি, যাইয়া আমি তখন এই প্রিয়াঙ্কারে ওই বাড়িতে রাখছি। আমি ওর নামটা দিয়ে দিছি প্রিয়া। আমি বললাম তোমার নাম প্রিয়াঙ্কা বললো না, তুমি বলবো যে প্রিয়া। বলো আচ্ছা ঠিক আছে। তো প্রিয়ারে আমি ওই বাড়িতে রাখছি, রাখার পরে আমি আমাদের বাড়িতে গেছি। আমাদের বাড়িতে যাওয়ার পরে মা তো আমাকে দেখে অবাক, মানে আমাকে দেখে মা বুঝে গেছে যে আমি একটা অঘটন ঘটে আসছি, হঠাৎ করে আসছে, তার মানে আমি একটা অঘটন ঘটাইছি, আম্মা এটা বুঝে গেছে। বুঝে যাওয়ার পরে আমি তখন কী করলাম, আমার মায়ের আমি তখন বললাম এই ঘটনা। বলার পরে মা তো একদম ভয় পেয়ে গেছে, আমার বলি তুই কীভাবে করলি, তো নানু বাড়িতে পাঠালাম ভালোর জন্য, সেখান থেকে তুই মেয়ে ভাগে নিয়ে আসলি। মা তখন আমার সাথে ওই কাকিদের ঘরে আসলো, আসার পরে মেয়েরে দেখছে। তো আমার মা দেখেই জানি আমাকে হঠাৎ করে বলতেছে যে মেয়েটা তো হিন্দু, আমাকে দেখেই বলে, মানে কিভাবে মা বুঝলো, আর হয়তো ওই এলাকার মেয়ে তো মা মনে এর আগে দেখছে হতে পারে। পরে আমি মায়ের বললাম যে মা তা আসলেই হিন্দু, আমি তোর এইভাবে ভালোবেসে মুসলিম বানায় বিয়ে করে নিয়ে আসছি। মা বলে মুসলিম হইছে? আমি বললাম হ্যাঁ মা, মুসলমান হইছে। আমার আম্মা যদি বলে মুসলমান হয় তাহলে তোর আব্বা তো কখনোই মানবে না, আর তোর এলাকার মানুষও তো মানবে না। এখন মানে মেয়ে যে আগে হিন্দু ছিল এটা নাহলে কাউরে বলিস না। আমার মা মেয়ে দেখে পছন্দ করে ফেলছে, মেয়েও দেখতে শুনতে অনেকটা সুন্দরী, মা দেখেই পছন্দ করে ফেলছে।
মা তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তাইলে কাউরে বলিস না, কাউরে বলার দরকার নাই যে মেয়েটা আগে হিন্দু ছিল মুসলিম হয়েছে নব মুসলিম, এটা বলবি না, বলবি যে মেয়েটা মুসলিম, তুই তারা ভালোবেসে বিয়ে করছিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে মা তখন কী করলো, রাত্রে 9টার দিকে আমার বাড়ির মধ্যে নিয়ে গেল। তখন আমরা কিন্তু বিয়ে পড়ছি, মানে ওই যেখানে ওরে মুসলিম বানাইছি ওই হুজুরের কাছে কলমা পড়ছি, দুজনে বিয়ে করছি। করার পর আমি তখন ওই বাড়ির ভিতরে ওকে নিয়ে গেলাম, মানে আমাদের বাড়ির মধ্যে নিয়ে গেছি ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পর আমার বড় ভাবি তখন আসছে, আইসা বড় ভাবি আসছে, বড় ভাইয়া জানছে, রাতের মধ্যে সবাই তখন জানছে বিষয়টা। আব্বা তো খুব ঝামেলা করতেছে, প্রচুর ঝামেলা করতেছে যে এই কাজটা তুই ভালো করিস না, এই করিস না, সেই করিস নাই। এবং এই নিয়ে আমি তখন ওর সাথে এই পরিবারে থাকতে শুরু করি। এখানে কিছু বিষয় বলে রাখি, মানে প্রিয়াঙ্কা না কখনো ঘর থেকে বেরোইতো না। ধরেন কোনো মানুষ আসছে ওকে দেখার জন্য, বা আশেপাশে কোনো মানুষ, আমার মা তো দেখাইতে চাইতোই না, যেহেতু ধরেন ওই হিন্দু, আবার বুঝে যায় কিনা, আবার মানে আমার মা ওরে দেখাইতে চাইতো না, আর ও কারোর সামনে খুব বেশি একটা যাইতো না। সারাক্ষণে ঘরের ভিতরে থাকতো, দরজা টরজা লাগিয়ে ঘরের ভিতরে আটকায় থাকতো, ঘরের ভিতরেই থাকতো। তো যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে ভাই, এটা হচ্ছে আমি কিন্তু ওরে কোনোদিনও মুসলিমের কোনো কিছু শিখাই নাই, যে মুসলিমেরা নামাজ কীভাবে পড়ে, কলমা কীভাবে পড়ে, রোজা কীভাবে রাখে, এগুলো কিন্তু শিখাই নাই। কিন্তু আমি দেখতাম যে মুসলিমদের যে একটা ধর্মীয় যেই কাজগুলো আছে সেগুলো নিখুঁতভাবে করতেছে, মানে খুবই ভালোভাবে করতেছে। ওকে দেখলে মনেই হয় না যে ও কোনো একটা হিন্দু মেয়ে। আমার মাও তখন আমাকে সেম কথাটাই বলে, মা আমাকে বলে যে মেয়েটাকে দেখলে মনেই হয় না যে মেয়েটা কোনো হিন্দু মেয়ে, তার চলাফেরা, তার কথাবার্তা, তার আচার আচরণ সব কিছু মিলে মনে হয় এটা একটা মুসলিম মেয়ে, এটা যে কোনো হিন্দু মেয়ে এটা কেউ বলবেই না। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে, আর প্রতিনিয়ত প্রিয়াঙ্কা আমাকে প্রশ্ন করতেছে কালীবাড়ি নিয়ে, মানে ওর কথাবার্তা ঘুরে ফিরে কালীবাড়ি। আমি যতই বলি তুমি কালীবাড়ি নিয়ে কথা বলো না, এই কালীবাড়ি নিয়ে আমার জীবনে অনেক বড় ঘটনা ঘটে গেছে, অনেক ঝামেলা হয়ে গেছে, আমি এই কালীবাড়ির মধ্যে যাব না, তুমি আমার কালীবাড়ির কথা বইলো না, এবং এই যে তুমি বন্ধ রাখো। সবসময় আমাকে কালীবাড়ির কথা বলে, যে কালীবাড়ি মানে কালীবাড়ির ঘটনা বলো, কালীবাড়িতে কী হয়েছে। এবং এইরকম করতে করতে একদিনও আমাকে বলতেছে যে আমি কালীবাড়িটা দেখতে যাব। আমাকে বলে এই কালীবাড়িটা আমি দেখতে যাবো। আমি বললাম দেখো প্রিয়াঙ্কা, আমি এটা তোমার সাথে কখনোই নিতে পারবো না, কারণ আমাদের বাড়িতে এটা নিয়ে আমার সাথে অনেক ঝামেলা হয়ে গেছে, এটা নিয়ে খুব প্রবলেম হয়ে গেছে, এবং এইটা আমি করতে পারবো না। আর আমার মা বাবা যদি জানতে পারে আমি আবারও ওই কালীবাড়ির দিকে গেছি, আমাকে আস্ত রাখবেন, আমাকে কেটে মানে 2 টুকরো করে ফেলবে, আমি যাব না। আমাকে বলে আরে ভয় পাইতেছো কেন, কোনো সমস্যা নেই, আমরা কালীবাড়ির ভিতরে ঢুকবো না, বাইরে থেকে ঢুকবো, মানে বাইরে থেকে কালীবাড়িটা দেখে আসবো। এই কথা বলার পরে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার মাকে বলা যাবে না। বলো আচ্ছা ঠিক আছে। আমি একদিন তারে বোরকা পরাইয়া বাড়িতে মাকে বলি, তারে বের করছি, কিন্তু কালীবাড়ির কথা বলি নাই, বলছি তারে মার্কেটে নিয়ে যাব, এইটা বলছি, তার কিছু কেনাকাটা লাগবে, এই কথা বলে নিচ্ছি। এই কথা বলে ওকে বের করার পরে আমি তখন আস্তে আস্তে করে ওর নিয়ে কালীবাড়ির দিকে গেলাম। কালীবাড়ির দিকে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে কালীবাড়ির দিকে মানে অবাক হয়ে তাকিয়ে আছে, মনে হয় এই বাড়িটা ওর খুব পরিচিত, মানে এরকমভাবে তাকিয়ে আছে কালীবাড়ির দিকে, মনে হয় এই বাড়িটা তার জনমের পরিচিত, এবং সে পারতেছে না যে কালীবাড়ির ভিতরে সে এখনই ঢুকে যাবে, এমন একটা অবস্থা। আমি তখন বলি এই প্রিয়াঙ্কা তুমি কালীবাড়ির ভিতরে যাবা নাকি, তুমি এরকম করতেছো। আমাকে তখন বলে যদি যেতে পারতাম তাহলে তো যাইতাম। আমি বললাম না না না, এটা খবরদার, ভুলেও কালীবাড়ির ভিতরে যাওয়া যাবে না, এবং এই বাড়ির ভিতরে ঢুকে আমার সাথে যেটা হয়েছে, আমার সাথে যেটা ঘটেছে, এরপরে তো এটা স্বপ্নেও চিন্তা করা যায় না, তুমি কখনোই এটা ভাইবো না যে তুমি কালীবাড়ির ভিতরে ঢুকবা। ও তখন বাইরে থেকে মানে পুরোটা কালীবাড়ির 4-5টা 1-2 ঘন্টা ধরে ঘুরে, ও নিজের মতো করে ঘুরতেছে। আমার কাছে মনে হয় যে যেটা আমার কাছে মনে হলো যে ও ভিতরে ঢোকার জন্য ওর ভিতরটা আনচান করতেছে, মানে ও ভিতরে ঢুকবে এমন একটা পরিস্থিতি। এই নিয়ে ঘুরে টুরে নিয়ে আসছি। এই রাতের বেলায় সারা রাত কালীবাড়ি নিয়ে কথা, কালীবাড়ি এই কালীবাড়ি সেই, কালীবাড়ি নিয়ে বিভিন্ন ধরনের কথা আমাকে বলে, এবং বলতে বলতে একটা পর্যায়ে আমাকে বলে যে মানে আমাকে বলতেছে যে আমি কালীবাড়ির ভিতরে যাব, আমাকে বলে। আমি বললাম যে না, তুমি কেন কালীবাড়ির ভিতরে যাবা, আমি তোমাকে কালীবাড়ির ভিতরে নিব না, আমার মা আমাকে মানা করছে, আমি নিজেই তো ওইখানে যাইনি, তোমাকে কেন নিব না। আমাকে বলো আমি কালীবাড়ির ভিতরে যাব, কালীবাড়ির ভিতরে মন্দিরটা আমার দেখার খুব ইচ্ছা। আমি বললাম প্রিয়াঙ্কা তুমি মুসলিম হয়ে গেছো, অলরেডি তুমি নামাজ পড়তেছো, দিনের পথে চলতেছো, ইসলাম ধর্ম গ্রহণ করছো, এখন তুমি কেন মন্দির দেখতে যাবো। আমাকে বলে না তুমিও তো মুসলিম, তা তুমি হিন্দুর মন্দির দেখতে গেলা কেন। আমি শুধু যাব, মন্দিরটা দেখবো, চলে আসবো, আমি ওখানে থাকবো না, বা আমার অন্য কোনো প্ল্যানিং নেই। আমি তখন বললাম না প্রিয়াঙ্কা, আমি তোমাকে এইটার ভিতরে নিতে পারবো না, কারণ এইটার ভিতরে আমি তোমাকে নিলে আমার বড় ধরনের সমস্যা হয়ে যাবে, আমি তোমাকে নিতে পারবো না। না ও যাবে, মানে আমাকে বলে প্লিজ তুমি আমাকে মানা করো না, আমাকে বাধা দিও না, আমাকে নিয়ে চলো। মানে প্রতিটা দিন ওইটি আমার সাথে রাতের বেলায় ঝগড়া করে, রাতের বেলায় ঝগড়া ঝাঁটে ঝামেলা করতেছে। একদিন আমাকে বলে আমি ভিতরে ঢুকেই চলে আসবো।
মানে ভিতরে ঢুকেই চলে আসবো, আমি ওখান থেকে বেরোবো না। তো আমি জানি না যে তালাটা আমি ভেঙেছিলাম কালী মন্দিরের, ওই তালাটা কেউ ভাঙছে মানে তালাটা কেউ খুলছে কিনা। তা আমি জানি মানে তালাটা আবার লাগাইছে কিনা ওটা কিন্তু আমি জানি না। পরে এরকম করে যখন ও প্রতিনিয়ত আমাকে ডিস্টার্ব করতেছে, জ্বালাইতেছো, যাবে যাবে যাবে, একটা পর্যায়ে আমি বললাম ঠিক আছে, যদি এরকম করেই বলে আচ্ছা ঠিক আছে, আমি ওরা একদিন কালী মন্দিরটা দেখে আনি। আমার মনে আছে শুক্রবার ছিল, বিকেল আনুমানিক 3টা থেকে 3:30টার দিকে আমরা তখন ঘর থেকে বেরোই। ওকে বোরকা পরায় বের করে কালী মন্দিরের কাছাকাছি যাওয়ার পরে কালী মন্দিরটার ঠিক একটু আগে হঠাৎ করে ওর পায়ের ভিতরে কি জানি ঢুকে, একটা কাঁটা টাইপের একটা ঢুকে, ওটা বের করার পর ও বলে ওর পা বিষ হচ্ছে, মানে পায়ে ব্যথা হচ্ছে, হাঁটতে পারবে না। তো শুক্রবারে তো ওই সময়টাতে রাস্তাঘাটে মানুষও কম, একেবারে কম। আমার বলে তুমি আমার কোলে নাও। আমি বললাম এটা তুমি কি বলো প্রিয়াঙ্কা, আমি তোমার কোলে নিবো? বলে ভালোবাসছো না তুমি আমারে, ভালোবেসে বিয়ে করছো না, তাহলে কোলে নিলে সমস্যা কি, আমারে কোলে নাও। আমি তখন বললাম যে না, আমি তোমারে কোলে নিতে পারবো না, আমার তোমারে কোলে নেওয়া সম্ভব না। ওই তখন বলে প্লিজ আমাকে কোলে নাও, কথা বাড়ে না, আমাকে কোলে নাও। তোরে কোলে নিলাম, করে নিয়ে কালীবাড়ির সামনে নিলাম, সামনে নিয়ে নামাইছো। বলে না আমি নামবো না, তুমি আমার মন্দিরের ভিতরে কোলে করে নিয়ে যাবা। হাসতে হাসতে বলতেছে। আমি তখন বলি দেখো প্রিয়াঙ্কা, এগুলো কী ধরনের কথা বলতেছে, আমার মানে শরীর ব্যথা করতেছে, আমি হাঁটতে পারতেছি না, আমার অনেক টায়ার্ড লাগতেছে, তুমি এখান থেকে নেমে চলে যাও। বলে না আমি এখান থেকে নেমে যাবো না, তুমি আমাকে নিয়ে যাবা, আমাকে তুমি ভিতরে নিয়ে যাবো, তুমি আমাকে ভিতরে নিয়ে যেতে পারবা না, মানে রাগ করে। এবার আচ্ছা ঠিক আছে, যদি এরকমই রাগ করতেছে তাহলে নিয়ে যায়। এবার আমি কী করলাম, ওরে কোলে নিয়ে মন্দিরের ভিতরে ঢুকছি। আপন ভাই আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যখন আমি মন্দিরের ভিতরে ঢুকি, মানে মন্দিরের যে বাউন্ডারি আছে, বাউন্ডারি ভেদ করে যখন ভিতরের দিকে ঢুকি, আমার কাছে মনে হলো যে আমি ওরে যে কোলে নিয়ে রাখছি ও নাই, মানে একেবারে পাতলা হয়ে গেছে, একদম পাতলা। আমার মনে হয় যে মানে আমি একটা তুলার বালিশ কোলে নিয়ে আছি। আমি হঠাৎ করে বলতেছি প্রিয়াঙ্কা, তোমার শরীরের ওজন এত কমে গেল কেন, মানে হঠাৎ করে মনে হচ্ছে তোমার ওয়েট কমে গেছে। আমাকে বলে দূরও ছাই কিছুই না। এবং গেটের সামনে নেওয়ার পরে ও তখন আমাকে বলে নামা, আমি তখন নামাইলাম। ও যে জায়গার মধ্যে পা রাখলো, আপনি বিশ্বাস করবেন না, আমার কাছে মনে হলো পাটা রাখা মাত্রই মাটিতে আগুন থেকে যেরকম একটা ধোঁয়া বেরোয় না, ওর 2টা পা মাটিতে রাখা মাত্র নিচ থেকে এক ধরনের ধোঁয়া বেরোচ্ছে। আমি তখন বললাম এই প্রিয়াঙ্কা সরো, মনে হয় আগুন ধরছে। ও বলে না না কিছু না। গেটটার দিকে তাকিয়ে আছে এবং গেটের দিকে তাকিয়ে মুখটা এত কালো করছে বলার মতো না। এবং আমি গেটের দিকে তাকিয়ে দেখতেছি যে গেটে আমি যে লকটা ভেঙেছিলাম এটা এখনও ভাঙাই আছে, মানে কালী মন্দিরের ওই দরজাটা খোলা, মানে মেন গেটটা খোলা। এবং ও তখন হঠাৎ করে কোনো কিছু না বলে কালী মন্দিরের ওই গেটটার দিকে দিল দৌড়, মানে ভিতরের দিকে দৌড় দিছে। আমিও তখন ভিতরের দিকে দৌড় দিলাম, মানে একটু দৌড় দিয়ে আমি তখন গেটে গিয়ে দাঁড়াই গেছি। এই কারণে আমি ভিতর থেকে একবার ঢুকছিলাম, পরে আর ভিড়তে পারি নাই। আমি তখন দিলাম ওই জায়গায় চিৎকার দিতেছি, এই প্রিয়াঙ্কা বেরিয়ে আসো, প্রিয়া বেরিয়ে আসো, তুমি এটার ভিতরে ঢুকলে কেন, আর তুমি এটার ভিতরে কেন ঢুকলে, তুমি বেরিয়ে আসো। মানে যত জোরে ডাকতেছে ওইখান থেকে আর বেরোয় না, মানে ও আর বেরোয় না। আমিও ভয় আর ভিতরে ঢুকতে পারতেছি না। আমি তখন এইদিকে দৌড় দিলাম বাড়ির দিকে, মানে এই জায়গা থেকে বেরিয়ে বাড়ির দিকে দৌড় দিছি। দৌড়াতে বাড়ি থেকে বাড়ি গেলাম যে মা এই ঘটনা, এই তো মা আমার গালাগালি শুরু করলো, তুই নিলি কেন। পরে মা, বাবা, আমার বড় ভাইয়ের বউ, আরও গ্রামে 2-3 জন মিলে সবাই তখন দৌড়ে কালী মন্দিরের দিকে আসলাম। কালী মন্দিরের গেটে আসার পরে আমি ঢুকলাম না, সবাই তখন কালী মন্দিরের ভিতরে ঢুকলো, শুধু আমার মা আর আমি ছাড়া। কিন্তু তারা কালী মন্দিরের ভিতরে ঢুকে কালী মন্দির তন্ন করে খুঁজলো, বাট কোথাও আর প্রিয়াঙ্কাকে পাওয়া গেল না। প্রিয়াঙ্কাকে যখন পাওয়া যাচ্ছে না, তখন আমি চিৎকার করে বলতেছি ও ভিতরে গেছে, আমিও ভিতরে যাবো, তোমরা আমার ভিতরে যাইতে দাও, আমি ভিতরে যাবো, আমি ভিতরে যাবো, আমার ভিতরে যাইতে দাও, এরকম করে বলতেছি। বলার পরে এবার আমি তখন ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকার পরে মানে আমি আমার মায়ের নিয়ে ভিতরে ঢুকছি। ঢুকার পরে আমি সব খুঁজতেছি, ওরে পাই না। আমাদের গ্রামের প্রায় অনেক মানুষ হিসাব, মানে একদম সারাটা দিন আপনার মাগরিবের আজান পর্যন্ত এই কালী মন্দিরের ভিতরে ছিল। এতদিন কোনো মানুষ কালী মন্দিরে এইভাবে ঢুকে নাই। ওই দিন যেভাবে ঢুকে পুরোটা জায়গা তন্ন করে করছে, কিন্তু কোথাও প্রিয়াঙ্কাকে পাওয়া যায়নি। ওই জায়গা থেকে বেরোয়ার পরে আমি তখন কান্না করতেছি, রাতের বেলায় কান্না করতেছি, এটা আমার সাথে কী হইলো, আমার প্রিয়াঙ্কা কোথায় হারায় গেল, কান্না করতেছি। আমার মা তখন সেদিন রাতে আমার বলতেছে, আচ্ছা সোহেল, তোরা একটা কথা বলি, তুই যে মেয়েটারে বিয়ে করে আনলি হিন্দুপাড়া থেকে, হিন্দুপাড়া মেয়েটা তার বাবা মায়ের নাম কি তোরে কখনো বলছিল ওই রাতের বেলায়, যে রাতেও মানে যেদিনও হারা গেছে ওই দিন? আবার আমি বললাম যে না, ও তো কখনো নাম বলে নাই। বলে তোর মামাদের বাড়িতে আমি গেলাম, হিন্দুপাড়া থেকে একটা মেয়ে পালাইয়া চলে আসছে, কিন্তু হিন্দুপাড়ার মানুষের এটি নিয়ে কোনো রকমের কথাবার্তা নাই, মানে কেউ এই নিয়ে কোনো কথা বলে নাই, কেন বলে নাই? আমি বলে মা আমি তো জানি না। এবার মানে সারাটা রাত আমি ঘুমাইনি, আমি জাস্ট কান্না করতেছি সারাটা রাতে। সকালবেলা আমার মা তখন আমার নানুর বাড়িতে গেছে।
মা তখন নানু বাড়িতে গেছে। আমার মা আমার নানু বাড়ির লোকজনদেরকে জানাইছে আমি একটা মেয়েরে বিয়ে করছি, কিন্তু আমি যে আমার নানু বাড়ির পাশের বাড়ির কোনো হিন্দু মেয়েকে বিয়ে করছি এটা কিন্তু মা জানায় নাই। নানা নানিকে এটা কিন্তু বলেনি, শুধু বলছে আমি বিয়ে করছি, আমি কোন মেয়ে নিয়ে পালাই গেছি এটাই বলছে। আমার মা কিন্তু বলে নাই, কারণ আমার মা আমাকে অনেক ভালোবাসতো এবং লাস্টের দিকে অনেক বেশি আমাকে পছন্দ করতো, কারণ আমি বাড়িতে ছিলাম না, তো নানু বাড়িতে ছিলাম একটা না অনেক মাস, যার কারণে এবার মা তখন আমার মামাদেরকে যায় বললো যে এই ঘটনা। মামারা মিললে নাকি আমার ওই মেয়ের বাড়িতে গেল, মানে মেয়ের যে বাড়ি আছে মেয়ের ওই হিন্দু পাড়াতে গিয়ে হিন্দু পাড়ার প্রতিটা পরিবারে আমার মামা খবর নিল, খোঁজ নিল, কিন্তু জানতে পারলো যে ওই পাড়ার কোনো মেয়ে পালায়া যায়নি, ওই পাড়ার কোনো মেয়ে পালায় নাই। এবং এই খবরটা আমার মা এবং আমার মামা নিয়ে আমাদের বাড়িতে আসছে, আইসা বলতেছে মেয়েটা যদি হিন্দু পাড়ার মেয়ে হবে, মানে এই পাড়ার মেয়ে হবে, তাহলে এই পাড়ার কোনো মানুষ বলতেছে যে পাড়ার কোনো মেয়ে তাদের পালায় নেই। একটা মেয়ে যদি পালায়া যাইতো তাহলে পাড়ার সব মানুষটাই বিষয়টা জানতো, কিন্তু হিন্দু পাড়ার প্রতিটা মানুষ বলতেছে যে তাদের পাড়া থেকে কোনো মেয়ে এভাবে পালিয়ে যায় নাই। তাহলে এই মেয়েটা আসলেই কে ছিল? আমার মনেও তখন অনেক প্রশ্ন জাগতে শুরু হয়। আমিও অনেক কিছু সন্দেহ করতাম, মানে আমার কাছে অনেক কিছু ওর অ্যাবনর্মাল মনে হতো, মানে ওর সাথে যে কিছু একটা আছে বা ও যে মানুষ না, এরকম অনেক কিছু আমার কাছে মনে হতো, কিন্তু আমি তাকে সন্দেহ করতাম না, কারণ দীর্ঘ মাস প্রেম করছি, ভালোবাসছি, এরপরে পালাই এনে বিয়ে করছি, তা আমার মনে এত কিছু আসে নাই। কিন্তু ওকে হারানোর পরে তখন মনে হচ্ছে যে না, ও আসলেই নর্মাল কোনো মানুষ ছিল না, ও নর্মাল কোনো মানুষ ছিল না, ও সত্যিকার অর্থে ও মনে হয় অন্য কিছু ছিল, মানে এটাই মনে করতেছিলাম। কান্নাকাটি করতেছি, ঘরের মধ্যে বসে বসে খাওয়া দাওয়া করি না, ঘুমাই না। আমার মা তান্ত্রিক, কবিরাজ কোনো কিছু বাদ রাখে না, সব জায়গায় যাইতেছি, এটা কী ছিল কেউই তখন বুঝতে পারে না। ঘরের মধ্যে বসে বসে আমি সারাক্ষণ কান্না করি, সারাটাক্ষণ কান্না করেছি, ওইভাবে আমাকে ছেড়ে চলে গেল। ও মানুষ হোক বা যেটাই হোক, ওটাতে আমি ভালোবাসছি, ও আমাকে ছেড়ে এইভাবে চলে যেতে পারে না। অনেক দিন পরে, আপনার প্রায় 1.5-2 মাস পরে, আমি 1.5-2 মাস মনে হয় মানে কোনোদিনও পেট ভরে ভাত খাইনি, এক মুঠ ভাত একটু পানি, মানে এমনভাবে খাইতাম যে আমি একদম শুকে হাড্ডি হয়ে গেছি, আমাকে দেখলে চোখে পানি চলে আসবে, আমি মানে মৃত্যুর ধার প্রান্তে পৌঁছায় গেছি, এমন একটা অবস্থা। পরিশেষে প্রায় 1.5-2 মাস পরে আমি ওর এক রাতে স্বপ্নে দেখি, আমাকে স্বপ্নে দেখায়, আমাকে স্বপ্নে এসে বলে তুমি আমাকে ভালোবাসো, এমন করি আমি বলে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সেদিন আমাকে বলে আমি কোনো মানুষ নই। আমি বললাম মানুষ নয় মানে? বলে আমি একটা মানুষের রূপ নিয়ে তোমার কাছে আসছিলাম, আমি একটা মানুষ নই, মূলত আমি একটা পরী, আমার বয়স প্রায় 2000 বৎসর। আমি বললাম 2000 বৎসর মানুষ বাঁচে? ও বলে হ্যাঁ, আমাদের পরীরা বহু বৎসর বাঁচে, আমার বয়স 2000-এরও বেশি এবং আমি মোটামুটি মধ্যবয়স্ক একটা পরী। তোমার সাথে আমি কেন আসছি আমি তোমাকে এবার খুলে বলি। স্বপ্নে সে আমাকে বলে এই মন্দিরের ভিতরে তার এক বোনকে এই মন্দিরের ভিতরে প্রায় 1000 বছর আটকায় রাখে কোনো এক হিন্দু তান্ত্রিক, যে আটকায় রাখে সে মারা যায়। তার বোনকে ওই মন্দিরের ভিতরে যে বট গাছ আছে ওই বট গাছের নিচে তার বোনকে বন্দি করে, এবং বন্দি করার পরে এই তান্ত্রিক বা ওই তান্ত্রিকটা মারা যায়, হিন্দু ঠাকুর ছিল উনি মারা যায়, ওই মন্দিরে তিনি কি ছিল জানেন, এবং তিনি মারা যাওয়ার পরে তার বোন আর ওখান থেকে বেরোইতে পারে নাই, তার বোন আর কোনোভাবে ওখান থেকে বেরোতে পারে না, এবং ওই মন্দিরটা এমনভাবে চারপাশ দিয়ে মানে মন্ত্র দিয়ে আটকানো ছিল যে কোনো পরী বা জিন বা খারাপ কিছু এই মন্দিরের ভিতরে ঢুকতে পারতো না। ওই ভিতরে যেটাকে আটকা রাখছে ওইটা ওখানে আটকিত ছিল, আর বাইরের কেউ ওইটার ভিতরে ঢুকতে পারতো না, এমনভাবে এটাকে আটকানো হয়েছে। যার কারণে আমার উপরে ভর করে এই প্রিয়াঙ্কা আমাকে বললো সে মন্দিরের ভিতরে ঢুকেছে, এবং ঢুকে সেখান থেকে সে তার বোনকে মুক্ত করে নিয়ে গেছে। যাওয়ার সময় কি জানি নিয়ে গেছে, ওইটা দিয়ে তার বোনকে মুক্ত করে ওখান থেকে সে নিয়ে গেছে, সে আর কখনোই আমার কাছে আসবে না। আমি বললাম এটা তুমি কি বলো, কখনোই আমার কাছে আসবে না? ও বলে না, তবে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো আমি তোমাকে একটা অনুরোধ করবো, তুমি আমার অনুরোধটা আর যদি রাখো আমি তোমার কাছে অনেক মানে সারা জীবনের জন্য ঋণী থাকবো। আমি বললাম কি? ও আমাকে বলে তুমি এই মন্দিরটাতে আগুন লাগিয়ে দাও। আমি বললাম এটা তুমি কি বলো, এটা একটা হিন্দুদের মন্দির, আমি এখানে আগুন লাগিয়ে দিব কিভাবে? স্বপ্নের মধ্যে কথাগুলো হচ্ছে। ও আমাকে বলে দেখো ওই হিন্দু মন্দিরটার ভিতরে এখন কিছুই নেই, এই মন্দিরটাতে প্রচুর মানুষকে, অনেক ভালো ভালো মানুষকে মন্দিরের ভিতরে কালো জাদু করে রাখা আছে। মন্দিরের ভিতরে গলিতে গলিতে কালো জাদু করা, ব্ল্যাক ম্যাজিক করা, কালো জাদু করে অনেক মানুষ এই মন্দিরের ভিতরে মানে এইটা ওইটা পুঁতে রাখছে। তুমি মন্দিরে আগুন লাগিয়ে দাও, কারণ এটা কালো জাদু, তোমাদের ওই অঞ্চলে যত কালো জাদু হয় সব এটার ভিতরেই হয়।
তুমি বলো এটার ভিতরে কোনো মানুষ যায় না, কিন্তু অনেক তান্ত্রিক কবিরাজ যা রাতে রাতে এটার মধ্যে যায় এবং এটার মধ্যে গিয়ে তারা তাদের তন্ত্র মন্ত্রের কাজগুলো করে। এটা তুমি আগুন লাগাই দাও। যেহেতু এটার ভিতরে হিন্দুদের কোনো প্রতিভা নাই, কোনো কিছুই নেই, এটা একটা মানে খোলা জায়গা পড়ে আছে। আমি তখন স্বপ্নটা দেখি, দেখার পর আমাকে বলো খবরদার কাউকে বইল না। আমি কিন্তু কাউরে বলি না, না বলার পরও প্রতি রাতে আমাকে স্বপ্নটা দেখায়। তা আমি তারা বললাম যে তুমি যে আমাকে স্বপ্নটা দেখাও, আমাকে যে তুমি এই স্বপ্নটা দেখাচ্ছ, আমি যে মানে এটা করে ফেলবো, এরপর আমি কি তোমাকে পাবো? বলে না, তুমি আমাকে কখনো পাবা না, তবে আমি তোমার সাথে সারা জীবন থাকবো, সারা জীবন তোমার সাথে থাকবো আমি, তুমি যদি এই কাজটা করো। এবং এরকম করে বলার পরে শেষ পর্যন্ত আমি ঠিকই একদিন সাহস করে আমি এই মন্দিরের মধ্যে আগুন লাগাই দিই। মানে ওই খালি, আসলে যেটা মন্দির বলা চলে না, একটা খালি জায়গা, মানে খালি ঘরের মধ্যে আগুন লাগাই দেয়। এই যেদিন আমি ওই জায়গাটার মধ্যে আগুন লাগাই দিই, মুহূর্তের মধ্যে দেখেন কেউ এটার ভিতরে ঢুকতো না, পরিষ্কার করতো না, এটাতে যাইতো না, কিন্তু এটাতে আগুন লাগিয়ে দেওয়ার পরের দিনেই কোত্থেকে হিন্দু পাড়ার অনেকগুলো মানুষ একসাথে এসে আমাদের ঘর বাড়ি সব কিছু ভেঙে দেয়। এবং ভেঙে দিয়ে আমাদের এলাকার যে চেয়ারম্যান ছিল, এলাকার মানে গণ্যমান্য লোক ছিল, তাদের কাছে বিচার দেয়। এবং বিচার দেওয়ার পরে মানে আমরা যে হিন্দু মন্দিরে আগুন লাগিয়েছে বা ওইখানে আগুন লাগিয়ে দিয়েছে, যার জন্য আমাদের পুরো ঘর বাড়ি সব কিছু ভেঙে আমাদের গ্রাম থেকে বিতাড়িত করে দেওয়া হয়। এবং গ্রামের আইন এটা হয় যে আমি তাদের এটা যেহেতু ঘরে আগুন লাগিয়েছে, আমাকে গ্রাম থেকে বের করে দেবে। দীর্ঘ প্রায় 5টা বছর আমরা বরিশাল শহরে ছিলাম, গ্রামে যেতে পারিনি। 5 বছর পরে হিন্দুদের কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে এরপরে আমি গ্রামে যাই। এরপরে আমি বিয়ে শাদী করি, আমার পরিবার আমাকে বিয়ে করায় এবং আলহামদুলিল্লাহ এখন আমার সন্তানাদি আছে, আমার ছেলে মেয়ে আছে, তারাও বড় হয়েছে। তো এই মুহূর্ত পর্যন্ত এই প্রিয়াঙ্কা আর তার বোন পিশিলা দুজনের সাথে আমার দেখা হয়। প্রিয়াঙ্কা পিশিলা এরা আসে, মাঝে মাঝে আমার সাথে কথা বলে। তো আমি কোনো কবিরাজ নয়, কোনো কবিরাজি করি না, তবে ওরা আমাকে অনেক হেল্প করে, বিভিন্নভাবে আমার সাথে আসে এবং আমি তাদেরকে দেখতেও পাই। আমি প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলাম, তুমি যে এতদিন আমার সাথে ছিলা, তুমি কোন রূপে ছিলা, তুমি কিভাবে ছিলা, তুমি যে আমার সাথে ছিলা, তুমি কিভাবে আসছিলা? তখন একটা কথাই বলে, আমি আমার বোনকে বাঁচানোর জন্য, আমি দেখেছি তোমার অনেক সাহস এবং তুমি পারবা কিছু একটা করতে, যার জন্য আমি আমার বোনকে বাঁচানোর জন্য তোমার আশ্রয় নিয়ে আমি ওইখানে ঢুকেছিলাম। তো এখনও আমাদের গ্রামের যারা আছে, যারা প্রিয়াঙ্কাকে দু চোখে দেখেছে, ওর সাথে কথা বলেছে, গল্প করেছে, এরা কেউই বিশ্বাস করে না যে প্রিয়াঙ্কা কোনো পরী ছিল, প্রিয়াঙ্কা কোনো জিন ছিল, কেউই বিশ্বাস করে না। সবাই বলে প্রিয়াঙ্কা একজন সুস্থ স্বাভাবিক মেয়ে ছিল এবং সে ওই মন্দিরে ঢোকার পরে তাকে নাকি মন্দিরে মেরে ফেলা হয়েছে বা তাকে নাকি জিনেরা নিয়ে গেছে, এটা অনেকেই বলে। এখন আমার মাও বলে যে প্রিয়াঙ্কা মন্দিরের ভিতরে ঢোকার পরে তার জিনেরা নিয়ে গেছে, বা এটা আমার মা বলে, কিন্তু আমি এটা সহ্য করতে না পেরে নাকি মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছিলাম, এটাই সবাই বলে। কেউই বিশ্বাস করে না যে প্রিয়াঙ্কা জিন ছিল। এবং রাতের বেলা আমাকে স্বপ্ন দেখাইছে, ওই স্বপ্নে দেখানোর কারণে আমি মন্দিরে আগুন লাগাইছি। সবাই বলে আমি রাগ করে আমার বউ কেন এটাতে হারাই গেল, এই জন্য আমি ওখানে আগুন লাগিয়ে দিয়েছি। আমি আজও গ্রামের কাউকে বিশ্বাস করাতে পারি না যে প্রিয়াঙ্কা একটা পরী ছিল এবং সেই আমাকে স্বপ্নে এসে বলেছিল ওখানে আগুন দেওয়ার জন্য। যাই হোক, আপনার গল্প আমার খুব ভালো লাগে, আমি শুনি, মাঝে মাঝেই শুনি, সময় পাইলেই শুনি, যেহেতু এখন মধ্যবয়স্ক হয়ে গেছি, আপনার গল্পগুলো শুনতে ভালো লাগে। আমি এখন তেমন কিছু করি না, এলাকার মধ্যেই আছি। কিভাবে চলি এর বিস্তারিত বলা যাবে না, অনেক কিছুই নিষেধ আছে, যার জন্য বলি না, যেটুকু বলার সম্ভব সেটুকুন বলেছি। যদি আপনার কোনো সাহায্যের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করুন, এটা আমার ফোন নাম্বার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই সোহেলের এই বাস্তব গল্পটা শোনার জন্য। আমি আসলে ভয়ে, মানে গল্পটা যখন আমি শুনেছিলাম, আমি যখন পড়েছিলাম তখনও ভয় লেগেছে এবং রেকর্ড করছি এই জায়গায় আরও বেশি ভয় লেগেছে। আচ্ছা দেখেন, সোহেল ভাই কোনো কবিরাজ নয়, উনি কোনো তান্ত্রিক নয়, কোনো কবিরাজ নয়, উনি কবিরাজি করে না। দুটো পরী ওনার সাথে আছে, উনি এটা স্বীকার করেছে এবং তিনি তার ফোন নাম্বার আমাকে দিয়েছে। দেখেন কমেন্ট বক্সে অনেকেই লিখতে পারে আমি সোহেল, আমি সেই গল্পের সোহেল, আমার সাথে যোগাযোগ করেন। এরকমভাবে কোনো সোহেলের সাথে যোগাযোগ করে যদি প্রতারিত হন, সেটার দায় আমি বা আমার চ্যানেল বা আমার কর্তৃপক্ষ নয়। সোহেল ভাই তিনি কবিরাজি করে না, তিনি বারবার এটা লিখেছে, কিন্তু আমার কোনো সাহায্য লাগলে ফোন দেওয়ার জন্য, আমার সেরকম কোনো সাহায্য আশা করে লাগবে না। আর ওনাকে আমি ফোন দিয়েছিলাম, ওনার সাথে আমার 2 মিনিটের মতো কথা হয়েছে, যথেষ্ট ভালো মনের একজন মানুষ, কথা বলে যেটা বুঝতে পারলাম। তো ওনার গল্প আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন, না যেখানেই বিদায়। ইনশাআল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।